হ্যালো, নিবেদিতা ম্যাডাম শোনা যাচ্ছে? ম্যাডাম ম্যাডাম শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। ওকে। নিবেদিতা ম্যাডাম শোনা যাচ্ছে? আমরা আর ১ মিনিট সময় নিয়ে নিচ্ছি। নমস্কার। আমার ভয়েস শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা হ্যাঁ যাচ্ছে। ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। বাকিরা সবাই একটু দয়া করে মিউট থাকবেন তো সুবিধা হবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করার জন্য বা ভালোভাবে চালানোর জন্য। वागर्थाविव सम्पृक्तो वागर्थ प्रतिपतये जगतो पितरो वन्दे पार्वती परमेश्वरो। নমস্কার, শুভ সন্ধ্যা। ভারতীয় বিদ্যাচর্চা রিসার্চার্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। যে কোনো কাজ শুরু করার আগে মঙ্গলাচরণ আমাদের এক পারম্পরিক বিষয় যা আমরা অনুসরণ করে থাকি। তাই আজ এই শুভ অনুষ্ঠান শুরু করার জন্য, প্রথমত মঙ্গলাচরণ করার জন্য আমি আমাদের এসএলএসটির এক ছাত্রী অনন্যা রায়কে আমন্ত্রিত করছি মঙ্গলাচরণ করার জন্য। অনন্যা, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, আমি শুরু করব। আচ্ছা। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ অনন্যা। ভারতীয় বিদ্যাচর্চা রিসার্চার্স একাডেমি, যেখানে মূলত নেট সেট বা গীতা চ্যান্টিং, পেজ চ্যান্টিং, এসএলএসটি, সিটেট ইত্যাদি বিষয়গুলিকে লক্ষ্য রেখে অতি যত্ন সহকারে পড়ানো হয়, সেখানে বর্তমানে প্রায় ২৫০রও বেশি ছাত্রছাত্রী এখানে যুক্ত। আর এখানে প্রায় প্রতিটি বিষয়ে যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়ানো হয়, তেমনি আপনারা সবাই জেনে থাকবেন যে বিভিন্ন বিষয়ের মক টেস্ট থেকে শুরু করে আরো যে বিভিন্ন স্পেশাল ক্লাসগুলো, যেরকম আজ চাঁদের হাট নামকরণ করা হয়েছে, সেরকম বিভিন্ন স্পেশাল বিষয়গুলিরও এখানে পরিচালনা করা হয়, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আমরা বিভিন্ন রকমের জ্ঞান প্রাপ্ত করে থাকি। সেরকমই আজকের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে চাঁদের হাট। আর এখানে আজকের বিষয় হচ্ছে দর্শন শাস্ত্র কিভাবে পড়বো। দর্শন শাস্ত্র এমন একটা বিষয় যেখানে আমরা আমাদের যে জীবনের পরম তত্ত্ব, তার একটা গূঢ় রহস্য যে আছে, যে আত্মা কি, আমাদের মৃত্যুর পরে কি হয়, বা আরো কিছু। আমি এর এক্সপার্ট নই, আমি এত ভালো করে বলতে পারবো না। এক্সপার্ট তো আছেন, যাবো ওনার কাছে। তো সেই দর্শন শাস্ত্র বিষয়টি আমরা কিভাবে পড়বো সেই বিষয়ে আজ আলোচনা হবে। দেখুন, এখন যখন আমাদের কোনো একটা বিষয় পড়ানো হয় সিলেবাসে, আমরা স্নাতক বা স্নাতকোত্তর থেকেই দর্শন, কারক, এরকম অনেকগুলো বিষয় পেয়ে থাকি।
যেগুলো আমরা গতানুগতিক ভাবে তো পড়ে থাকি, কিন্তু একটা সময়ের পরে গিয়ে মনে হয় যেন আমরা কোথাও না কোথাও কিছু পড়া মিস করে গেছি, ঠিক যেন বুঝতে পারিনি যে এই শাস্ত্রটা এভাবেই পড়তে হতো, কিভাবে পড়বো। এই একটা ভীষণ মানে কি বলবো, লাইফে ল্যাকিং পাওয়া যায়, আমরা ফিউচারে গিয়ে বুঝতে পারি। আর তারপর যখন আমরা নেট সেটের মতো এক্সাম গুলো দিতে যাই, তখন দেখি যে আরে আমি তো এত বছর ধরে পড়েছি, অথচ এই জিনিসগুলো আমি জানতাম না। তো সেই বিষয়গুলিকেই মেনলি ফোকাস করার জন্য আমাদের এই চাঁদের হাট যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ভারতীয় বিদ্যাচর্চার থেকে, সেটির মূল উদ্দেশ্য। আর এখানে আজ আমরা দর্শন শাস্ত্র কিভাবে পড়বো সেই বিষয়ে আমাদের আলোকপাত করবেন স্কটিশ চার্চ কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক বিবেক কর্মকার মহাশয়। বিবেক স্যারের সম্পর্কে যত কম বলবো মনে হয় ততটাই ভালো, কারণ আমি অতটাও উপযুক্ত নই হয়তো স্যারের সম্পর্কে বলার জন্য। দর্শন শাস্ত্রে বিবেক স্যারের পারদর্শিতার কথা শুধুমাত্র ছাত্রছাত্রী না, অধ্যাপক বর্গ যথেষ্ট এর সাথে পরিচিত। তাই আর বেশি দেরি না করে আমি বিবেক স্যারকে অনুরোধ করব যে স্যার আপনি আপনার বিষয় উপস্থাপন করুন। বিবেক দা শোনা যাচ্ছে? হ্যাঁ নিবেদিতা, শোনা যাচ্ছে। আমি শুরু করি। হ্যাঁ দা শুরু করুন। ওম সদাশিবসমারম্ভাম শঙ্করাচার্যমধ্যমাম अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আমি প্রথমেই ধন্যবাদ জানাই নিবেদিতাকে। আমার বিষয়ে অনেক সুন্দর সুন্দর বিশেষণ এবং কথা সে বলেছে, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই ভারতীয় বিদ্যাচর্চা সংস্থাকে, যে তারা এইরকম একটি প্রায়োগিক বিষয় তুলে আনার কথা ভেবেছে এবং সকল ছাত্রছাত্রীদের জন্য যাতে একটা পথ তৈরি করা যায়, যাতে গ্র্যাজুয়েশন থেকেই সকলে লক্ষ্য স্থির করে এগুতে পারে এবং সম্ভাব্য ভুলগুলোকে উপেক্ষা করে লক্ষ্যের দিকে এগুতে পারে, তার জন্য যে তারা বিভিন্ন লেকচার সিরিজ করছে এবং সেখানে অধ্যাপক এবং শুধুমাত্র অধ্যাপকরা না, যারা খুব প্রসিদ্ধ রিসার্চ স্কলার আছেন তারাও এখানে বলবেন। তো এতে সকলেরই কল্যাণ হবে এবং আগামীর পথ সুগম হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। প্রথমত নিবেদিতা যেভাবে বললো যে আমি দর্শন শাস্ত্রের জায়গাতে আমার প্রচুর দক্ষতা ইত্যাদি, সেসব প্রায়বাদঃ সেগুলো প্রশংসাসূচক বাক্য। আমিও দর্শন শাস্ত্রেরই একজন ছাত্র এবং যারা পরবর্তীকালে নেট দিতে আসবে তারা আমার কথা শুনতে পারে একটা কারণে, তার কারণ আমিও নেট দিয়েছি এবং যে জার্নিটা আমি পেরিয়ে এসেছি, আমি শুধু সেই জার্নির বিষয়টা বলবো। আর দর্শন শাস্ত্রের বিশেষ করে যাদের কাছে আমি অধ্যয়ন করার সুযোগ পেয়েছি, তারা আমার যেটুকু মাত্র অর্জন সমস্তই তাদের কৃপা। আমি ছাত্র হিসাবে অধম ছাত্র, যা কিছু প্রমাদ তা সমস্তই আমার এবং আমি তাদের চরণে বারবার প্রণিপাত করি দিবারাত্র, যে তারা আমাকে যোগ্য বলে মনে করেছিলেন এবং বিদ্যাদান করেছিলেন এবং যে যে প্রতিষ্ঠানে আমি পড়ে এসেছি তাদের প্রতিও আমার চিরকালীন কৃতজ্ঞতা। আমি প্রথমেই কয়েকটা, আচ্ছা শোনা যাচ্ছে স্পষ্ট? এখন একজন বলেছেন অল্প শোনা যাচ্ছে বলে। হ্যাঁ দাদা শোনা যাচ্ছে ঠিকঠাক, আমি মনে হয় ওনার ভয়েস হয়তো কম আছে, এরকম কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো আমি বিষয়টা শুরু করব এইভাবে যে আমরা সংস্কৃত পড়ি কখন। প্রথমত
আমরা সংস্কৃত পড়ি ক্লাস 7-8, সপ্তম এবং অষ্টম শ্রেণীতে। তারপর নবম এবং দশম শ্রেণী বাদ থাকে। তারপর যারা একাদশ এবং দ্বাদশে সংস্কৃত নেন তারা সংস্কৃত পড়েন। তারপরে গ্র্যাজুয়েশনে তারা সংস্কৃত চুজ করেন, এমএ তে সংস্কৃত চুজ করেন। তো ক্লাস 7-8-এ যখন তারা সংস্কৃত পড়েন, সেখানে শুধু অক্ষরগুলোর সাথে পরিচয় হয় এবং সামান্য কিছু সংস্কৃত শব্দ তারা শেখেন, খুব প্রিলিমিনারি বাক্য শেখেন, গ্রামার শেখেন, ছাত্রছাত্রীরা শেখে সেই সময়ে। কিন্তু ভাষাটা সকলেই যে সেই সময়েই শিখে যায় এটা কিন্তু নয়। মানে ক্লাস 7-8-এই যে সংস্কৃত ভাষাটা একেবারে শুদ্ধ করে লিখতে শেখে ছোট ছোট বাক্য, এমনটা আমি অন্তত দেখিনি। তো আমি পরবর্তীকালে এমনকি গ্র্যাজুয়েশনে যখন পড়তে এসেছে তখনও দেখিনি, বা এমএ যখন পড়ছে তখনও দেখছি বাক্য ভুল করছে। তো এই ভাষা শেখাটা কিন্তু সেই সময় হয় না। কিছু কিছু বিষয়, কিছু কিছু গল্প অবশ্যই সেখানে জানা হয়। সংস্কৃত সাহিত্যের ইতিহাস সম্বন্ধে সামান্য কিছু জ্ঞান হয়। তারপর যখন 11 দর্শনের কিন্তু কিছু তখনও থাকে না। 11-12-এ যখন আসে, 11-12-এ বিভিন্ন রকম নীতি কথামূলক গল্প আমরা দেখি, শ্লোক দেখি। হ্যাঁ, গীতার একাদশ অধ্যায় কিছু কিছু জায়গায়, অধিকাংশ জায়গায় পাঠ্য থাকে। তো এছাড়া চট করে দর্শনের কিছু আমরা পাই না। তবে হ্যাঁ, ওই সাহিত্যের ইতিহাস প্রসঙ্গে কিছু কিছু বিষয় থাকে। তো 11-12-এ যেহেতু এখন প্রচন্ড ছোট ছোট প্রশ্ন, সকলে তো এমনি কম পড়েই পাশ করে যায়, বা যে নোট টিউশন টিচাররা বা স্কুলের টিচাররা দেন সেটা পড়েই তারা পাশ করে যায়। ফলত তারা ভাষা শিখছে না, বিষয়ে তাদের গভীর জ্ঞান নেই, পরীক্ষা বৈতরণী পার করার জন্যই তাদের পড়াশোনা। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা স্যার, আপনি যখন পড়েছিলেন আপনি কি একেবারে নেট সেট দেবেন এরকম ভাবে পড়েছিলেন, বা একেবারে দারুণ পড়া পড়েছিলেন? না, অবশ্যই না। আমিও পরীক্ষা বৈতরণী পাস করার জন্যই পড়ছিলাম। হ্যাঁ, একটা ভালো প্রতিষ্ঠান পেয়েছিলাম বলে সেখানে প্রচুর প্রেশার ছিল। তারা বইয়ের প্রত্যেকটা পেজ একেবারে সুন্দর করে যত্ন করে পড়িয়েছে, এবং আমরা পড়েছি কিনা সেটা পরীক্ষা করে দেখেও নিয়েছেন। তার ফলে হয়তো আমাদের পড়াটা এত গভীর হয়েছে। না হলে আমার ছাত্র হিসাবে মানসিকতা শুধু আমার নয়, সকলেরই প্রায় একই রকম ছিল। 11-12-এ আমরা কতটুকু বুঝি, 7-8-এ কতটুকু বুঝি। তো যাই হোক, কিন্তু আমি বিশেষ করে যেটা বলবো, হয়তো অনেকেই আমার সাথে সহমত হবে, সেটা হচ্ছে এই যে স্পুন ফিডিং, মানে শিক্ষক একেবারে পড়িয়ে দেবেন, ছাত্র ঠিক ততটুকুই পড়বে, তার বাইরে সে কিন্তু পড়ছে না। তো এই না পড়াটা ক্লাস 11-12 অব্দি মানায়, ক্লাস 11-12 অব্দি ঠিক আছে। কিন্তু যেই গ্র্যাজুয়েশনে আসছে তখন কিন্তু সে উচ্চশিক্ষার আওতায় চলে আসছে, এবং শিক্ষা কিন্তু সবসময় স্বাধীন করার জন্য, শিক্ষা কারোকে হাতে পায়ে বেঁধে রাখার জন্য নয়, বা তাকে একেবারে শিক্ষকের কাছে একেবারে কি বলবো, পরাধীন শব্দটা ব্যবহার করব না, যে শিক্ষক সম্বল, শিক্ষক মাত্র সম্বল, একজন উচ্চশিক্ষায় আগত ছাত্র শিক্ষক মাত্র সম্বল, অর্থাৎ শিক্ষক ছাড়া সে এক পা এগুতে পারে না, এ কথা কিন্তু বলা উচিত না। তখন স্পুন ফিডিং চলে না। এবং লক্ষ্য করে দেখবেন যে শিক্ষককে তখন কিন্তু শিক্ষক বলা হয় না, অধ্যাপক বলা হয়। অধ্যাপনা করেন শুধুমাত্র উনি, শিক্ষাদান তো সকলেই করেন, উনি অধ্যাপনা করেন। তো বিষয়টা এটা আবার কিরকম হলো, উনি একেবারে যে স্পুন ফিডিং করে দেবেন, একেবারে যতটুকু পড়াবেন ততটুকুই একজন ছাত্রকে পড়তে হবে, বা উনি পুরো সিলেবাস একেবারে পড়াবেন, এমনটা সবসময় আমরা দেখি না। আমরা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দেখি ম্যাক্সিমাম সময় সিলেবাস শেষ হয় না। যারা খুব কড়া কড়া কলেজে, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং, সেই সব জায়গায় একেবারে সিলেবাস শেষ হবেই। আর যেখানে অ্যাডমিনিস্ট্রেশন খুব স্ট্রং নয়, সেখানে দেখা যায় যে অনেক সময় হয়তো শেষ হলো না সিলেবাস। তার মানে কি ছাত্র পড়বে না, ছাত্রছাত্রীরা পুরো সিলেবাস পড়বে না? অবশ্যই পড়বে। কারণ এখানে ছাত্র এবং ছাত্রী উচ্চশিক্ষার ক্ষেত্রে দুজনেই স্বাবলম্বী, সকলেই স্বাবলম্বী। তাদেরকে বুঝতে হবে যে এই আমার সিলেবাস, এটা আমাকে পড়তে হবে।
তাদের অক্ষর জ্ঞান আছে, বিষয় বোঝার ক্ষমতা আছে, বাংলা পড়ে বোঝার ক্ষমতা আছে। হ্যাঁ, সকলে সেই সময় সংস্কৃতটা বুঝে উঠতে পারে না, কিন্তু তার মানে এই নয় যে সে বিষয় বুঝতে পারবে না, কারণ পুরোটারই বাংলা অনুবাদ সুলভ থাকে। ঠিক আছে, সুতরাং এই যখনই উচ্চ শিক্ষাতে চলে আসছে ছাত্র বা ছাত্রী, তার দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। সে কিন্তু নিজের, তখন কিন্তু তার বাবা মা দুবেলা জিজ্ঞেস করবে না তুমি কেন পড়ছো না এখন বা কখন পড়বে। তখন কিন্তু তাকেই নিজেকে যত্ন করে নিজের দায়িত্ব নিতে হবে, যাকে সেলফ রিলায়েন্ট আমি বলবো। নিজের ওপরে নিজেকে বিশ্বাস রাখতে হবে, নিজেকেই আগামী পথ ঠিক করতে হবে। হ্যাঁ, একজন ছাত্র বা ছাত্রী সেটা ঠিক নাও করতে পারতে পারে, তখন তার শিক্ষক শিক্ষিকা তাকে সহায়তা করবেন। এখন শিক্ষক শিক্ষিকাকে মানে একেবারে সেই অর্থে শিক্ষক শিক্ষিকা বলে না, বলে যে আমরা যেন একটা সুযোগ তৈরি করে দিই ছাত্রছাত্রীদের জন্য। ঠিক আছে, তো যাতে ছাত্রছাত্রীরা কোথায় যাবে, কি পড়বে, কতটা পড়বে, তাদের কি পড়তে হবে না পড়তে হবে, সেই জায়গাগুলো দেখিয়ে দেওয়াটা খুব প্রয়োজন। পড়িয়ে দেওয়া অবশ্যই প্রয়োজন, আমাদের সংস্কৃতের অধিকাংশটাই গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে শুনতেই হয়। কিন্তু তথাপি ছাত্র বা ছাত্রী নিজে যদি পড়ে সে বুঝতে পারবে না, এমনটা হতে পারে না। তো একান্তই যদি মানে মানে খুব নিম্ন মেধার ছাত্র বা ছাত্রী হয়, তার হয়তো এক্সট্রা হেল্প লাগতে পারে, না হলে এমনি সাধারণভাবে সাধারণ বিষয়গুলো বোঝাই যায়। এইবারে শুরু হচ্ছে আসল কথা। একজন উচ্চশিক্ষায় আগত স্বাবলম্বী ছাত্র এবং ছাত্রী, সে একটা লক্ষ্য স্থির করে এগুবে, এটা এক্সপেক্টেড। লক্ষ্যহীন ভাবে যদি সে এগুতে থাকে, তাহলে আচ্ছা ঠিক আছে, গ্রাজুয়েশন হলো, গ্রাজুয়েশন পর কি করবে তুমি? না আমি বিএড করব, এমএ করব। বিএড এমএ করে কি হবে? না সেটা তো জানি না। আমি অধিকাংশ সময় দেখেছি, আমি কলেজে যখন আসে ওরা, আমি জিজ্ঞেস করেছি ওদের তোমরা কি হতে চাও, সবাই আমি অধ্যাপক হতে চাই, কি বলবে আমি রিসার্চার হতে চাই। কিভাবে হবে তার পথ কিন্তু তাদের জানা নেই। তারা একটা কিছু চায়, কিন্তু সেই চাওয়ার জন্য কতটা পথ যেতে হয়, কিভাবে যেতে হয়, সেটা তাদের কিন্তু জানা নেই। সমস্যাটা হচ্ছে এখানে, এটা অবহেলা। কারণ এই মুহূর্তে হাতে আছে মোবাইল এবং নেট। আমাদের, আমরা এখানে যা ইনফরমেশন দেবো এই ক্লাসে, তার থেকে অনেক অনেক বেশি ইনফরমেশন ইন্টারনেটে সুলভ আছে, এবং ইউটিউবে ভিডিওস আছে। কেউ যদি দেখতে চায় কিভাবে অধ্যাপক হবে, সে সহজে দেখে নিতে পারে, কিন্তু সেটুকু পরিশ্রম কেউ করছে না। ফলস্বরূপ কি হচ্ছে, একটা বাঁধা গতে পরীক্ষা পাশ করার পড়া হচ্ছে। লাভ কি হচ্ছে? ইন্টারনাল হচ্ছে, টিউটোরিয়াল হচ্ছে, পাশ করে যাচ্ছে। এবং পরীক্ষাগুলো দেওয়া হয় কিসের জন্য? যেভাবে আমি দেখেছি স্টুডেন্টদের, পড়া ভোলার জন্য। এটা আবার কিরকম কথা, পড়া ভোলার জন্য পরীক্ষা দেওয়া? হ্যাঁ, পরীক্ষাটা দিয়ে এলে ওই জায়গাটা আমাকে আর দেখতে হবে, আমি বেঁচে গেলাম, বাবা যা কঠিন ছিল আর দেখতে হবে না। তর্ক সংগ্রহ পরীক্ষা হয়ে গেছে, আর এটাকে মাথায় রাখতে হবে না, বড় বাঁচা গেল। আর ইতিহাস, সাহিত্যের ইতিহাস, এত এত কঠিন কঠিন ব্যাপার মনে থাকে না, যাক বাবা বাঁচা গেল, পরীক্ষা শেষ হয়ে গেছে। এই এই মানসিকতা আমাদের কাজ করে। তো বিষয় হচ্ছে এই যে আমাদের পরীক্ষামুখী মানসিকতা, শুধুমাত্র পরীক্ষায় মানে গ্রাজুয়েশন থেকে আমাদের যেরকম মানসিকতা থাকে, বা একটা ভালো রেজাল্ট করতে হবে এটুকুই মানসিকতা থাকে, কিন্তু আমরা আগামীতে কোনো লক্ষ্য রেখে এগোই না। এইবারে অনেকে বিভিন্ন রকম লক্ষ্য রেখে এগোয়। কেউ কেউ ভাবে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য যাব, তো আমি তার জন্য আজকের এই আলোচনা রাখতে চাইছি না। বা যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করবে না, অন্যান্য কোনো ফিল্ডে কাজ করবে, তাদের জন্য আমি আজকের আলোচনা রাখতে চাইছি না। আজকের আলোচনা শুধুমাত্র তাদের জন্য যারা সংস্কৃত বিষয়টা নিয়েই আগামী কেরিয়ার, আগামী চাকরি পেতে চায়, আগামী জীবন তৈরি করতে চায়, অধ্যাপক অধ্যাপিকা হতে চায়, তাদের জন্য। আমাদের দেশে পেশা নির্বাচন করার স্বাধীনতা সকলের আছে। সুতরাং কেউ যদি গ্রাজুয়েশন পড়ার সময় ভাবে আমি অধ্যাপক বা অধ্যাপিকা হব, মানে হি অর শি হ্যাজ এভরি রাইট টু থিঙ্ক সো। তো এরপরের কথাটা হচ্ছে যে আমরা জানি যে হোয়াট টু ডু, কি মানে হোয়াট ইজ আওয়ার গোল, আমাদের লক্ষ্য কি, কিন্তু হাউ টু রিচ দ্য গোল, হোয়াট আর দ্য মিনস, কিভাবে লক্ষ্যে পৌঁছাবো, তার পথ কি।
যারা এখানে অনেকে গ্রাজুয়েশনের ছাত্রছাত্রীও থাকতে পারে, তাদের জন্য আমি মূলত বলি যে অধ্যাপক অধ্যাপিকা হতে গেলে গ্রাজুয়েশন একটু ভালো নাম্বার নিয়ে পাশ করতে হয়। সেখানে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই যে তোমাকে এত পার্সেন্টেজ পেতে হবে, মোটামুটি ভালো রেজাল্ট করে বেরোলে ভালো সুবিধা হয়। তারপর এমএ তে গিয়ে 55% পেতে হয় ফার্স্ট ইয়ার, মানে 4টে সেমেস্টার মিলিয়ে 55%। এবারে ওটা এখন তো চারিদিকে গ্রেডে দেওয়া হচ্ছে, তো দেখবে গ্রেডটাকে পার্সেন্টেজ করার মতো একটা ইকুয়েশন দেওয়া থাকে প্রত্যেকটা মার্কশিটে, সেখানে দেখে নিতে হয় 55% হয়েছে কিনা। তো যদি কারোর এমএ তে রেজাল্ট 55% থাকে বা তার থেকে ওপরে থাকে, তাহলে সে অধ্যাপক বা অধ্যাপিকা হতে পারে। কিভাবে হতে পারে? সে নেট বা সেট, দুটো পরীক্ষা আছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট আর একটা হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট। তো এই দুটো পরীক্ষা আছে। নেট পরীক্ষাটা হচ্ছে ভারতব্যাপী। নেট পরীক্ষায় পাশ করলে ভারতবর্ষের যে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে অধ্যাপক বা অধ্যাপিকা পদে আবেদন করা যায়। আর সেট পরীক্ষায় পাশ করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গে অধ্যাপক অধ্যাপিকা পদে আবেদন করা যায়। ঠিক আছে, ফলে নেটে আরেকটা সুবিধা আছে যেটা সেটে নেই, সেটা হচ্ছে নেট পরীক্ষায় বেশ যারা খুব ভালো নাম্বার পেয়েছে এরকম একটা পার্সেন্টেজ থাকে, সেই সংখ্যক ছাত্রছাত্রীদের JRF বলে একটা স্কলারশিপ দেওয়া হয়, তাকে বলে জুনিয়র রিসার্চ ফেলোশিপ। তো এই জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেওয়া হয় রিসার্চ করার জন্য। একজন 2 বছরের এমফিল এবং 5 বছরের পিএইচডি, এটাই পুরোটাকে রিসার্চ সময় বলে ধরা হয়। তো JRF-টা 5 বছরের জন্য দেওয়া হয়। সেখানে JRF করতে ঢুকলে প্রথম 2 বছর JRF থাকে, তারপরে পরের 3 বছর সেটা SRF হয়ে যায়, সিনিয়র রিসার্চ ফেলোশিপ হয়ে যায়। জুনিয়র রিসার্চ ফেলোশিপে যে টাকাটা থাকে সেটা মোটামুটি অ্যারাউন্ড এখন 42,000-এর মতো দেয় মাসে, আর তারপরে ওটা আরো বেড়ে যায় SRF হওয়ার সময়। সুতরাং এটা একটা হিউজ টাকা। একজন ব্যাচেলার ছেলে, একজন কিছু চাকরি পায়নি ছেলে, সে রিসার্চ করবে, তার জন্য JRF পেলে তার একটা মানে অর্থনৈতিক চিন্তা তার দূর হয় এবং সে খুব মন দিয়ে পড়াশোনা করতে পারে। ঠিক আছে, তাহলে কি হলো, এমএ পাশ করে এমএ তে যদি 55% নাম্বার থাকে তাহলে নেট বা সেট দেওয়া যায়। এবার বিষয়টা হচ্ছে, তাহলে কি এমএ পড়তে পড়তে দেবো না এমএ পাশ করে দেবো? উত্তর হচ্ছে এমএ পড়তে পড়তেই দিতে হবে। আচ্ছা, এমএ পড়তে পড়তে কি আমি ফার্স্ট সেমেস্টারে দিতে পারবো, নাকি সেকেন্ড সেমেস্টারে, নাকি থার্ড না ফোর্থ? ফার্স্ট সেমেস্টারে দেওয়া যায়। এরকম আমাদের এখানে কেস হয়েছিল, একজন ফার্স্ট সেমেস্টারে নেট দিয়েছিল, পাশ করেছিল, সে সার্টিফিকেট পায়নি, সে কেস করেছিল এবং সে জিতেছিল। সুতরাং এমএ ফার্স্ট ইয়ার থেকে নেট দেওয়া যায়। যেহেতু নেট দেওয়া যায় তেমন অবশ্যই সেট ও দেওয়া যায়। সুতরাং বিষয়টা হচ্ছে যে অনেকে ভাবে আমি এমএটা পাশ করে নি তারপরে নেট দেব, না, একেবারেই অত্যন্ত ভুল ডিসিশন, অত্যন্ত ভুল সিদ্ধান্ত। এবং যে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের কথা বলছেন, আমি জানি 99% শিক্ষক শিক্ষিকারাই বলছেন না, তথাপি যারা বলছেন তারা ভুল বলছেন। কারণ কম্পিটিশনের মার্কেট, 1 বছর বসে থাকা মানে পিছিয়ে পড়া। সুতরাং যদি এমএ পড়তে পড়তে কেউ নেট বা সেট পেয়ে যান তাহলে সে অনেকটা এগিয়ে থাকে এবং চট করে রিসার্চে জয়েন করতে পারবেন। JRF পেলে তার টাকাটা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, একটা অর্থনৈতিক সুরাহাও হবে এবং পড়াশোনাটা এগিয়ে যাবে। এবারে দ্বিতীয় যে প্রশ্ন, তৃতীয় প্রশ্ন অ্যাকচুয়ালি, যে তাহলে আমি এর প্রস্তুতি কখন নেব? এমএ ফার্স্ট ইয়ারে এসেই যদি আমাকে নেট দিতে হয়, তাহলে নেটের তো হিউজ সিলেবাস, বলেই শুনেছি দাদা দিদিদের কাছ থেকে, সবাই নাকি একবারে পাসও করে না। তো তাহলে এর জন্য নাকি আবার অনেকে বিভিন্ন কোচিং টোচিং এ ভর্তি হয়, তাহলে আমরা কি গ্রাজুয়েশন থেকেই কোচিং করব? দেখুন, আমার এটা ব্যক্তিগত মতামত, আমার মনে হয় না যে নেট সেট পাস করার জন্য কোচিং নেওয়ার প্রয়োজন আছে। এটা আমার ব্যক্তিগত মতামত। যারা গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে অত্যন্ত যত্ন সহকারে স্ট্র্যাটেজিক্যালি পড়াশুনো করবে, তাদের কোন রকম কোনো কোচিং এর প্রয়োজন নেই, একেবারে সত্যি সত্যিই নেই।
আমরা এই যে আমরা যারা নেট পাস করেছি, এই নেটের কোচিং কতদিন এসেছে? হার্ডলি 4-5 বছরে এসেছে। লাস্ট 4-5 বছরেই একটু রমরমা দেখা যাচ্ছে নেট সেট কোচিং এ। তার কারণটাও আছে, কারণ হচ্ছে এই যে আগে এসএসসি হতো, প্রাইমারি হতো, তারপরে আরো অন্যান্য নিয়োগ হতো, সেখানে ছাত্রছাত্রীরা ভাগ হয়ে যেত, সবাই চলে যেত। এখন দেখছে শুধুমাত্র কলেজে নিয়োগ হচ্ছে, সবাই এখানে এসে ভিড় করেছে, ফলে এই জন্য এর ডিমান্ড বেড়ে গেছে এবং যত কম্পিটিশন বেড়েছে সবাই সামনের দিকে থাকতে চাইছে, তখন তারা স্পেশাল কিছু সুযোগ সুবিধার জন্য তারা কোচিং নিচ্ছে। কিন্তু আমরা যারা পাশ করেছি সেই সময় আমরা কেউ কোচিং নিইনি, বা আপনাদের শিক্ষক শিক্ষিকারা যারা কলেজে পড়াচ্ছেন নেট সেট পাশ করে তারা কেউ কোচিং নেয়। তাহলে কোচিং নেওয়ার প্রয়োজনটা এখন হচ্ছে এই কারণে যে গ্র্যাজুয়েশনে তারা ঠিকঠাক পড়েনি, এমএ তে তারা ঠিকঠাক পড়েনি, তার কারণে তাদেরকে এখন এসে খুব কম সময়ের মধ্যে একটা গোজামিল টাইপের পড়াশোনা করতে হচ্ছে। একটু মিউট করে নেবেন কাইন্ডলি। মধুশ্রী রয় যিনি আছেন একটু নিজেকে মিউট করুন, আপনি বারবার আনমিউট হয়ে যাচ্ছেন, ঠিক আছে? একটু চেক করে নেবেন। থ্যাংক ইউ মধুশ্রী, থ্যাংক ইউ। তো এরপরে দেখুন, আর আমি বলেছি যে নেট পাশ করলে জেআরএফ একটা যেমন স্কলারশিপ আছে, একটা নন নেট ফেলোশিপও আছে, সেটা একজন মেসেজে জানতে চেয়েছেন। আমি ওটা খুব একটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ঠিক আছে আমি বলে দিচ্ছি। একটা নন নেট ফেলোশিপও আছে, যারা রিসার্চ করেন কিন্তু যাদের জেআরএফ নেই তারাও একটা ফেলোশিপ পান, সে নেট পাস করেও পান, সেট পাস করেও পান, বা নেট সেট যদি পাস নাও থাকে তাও পান। তো সেই ফেলোশিপ 7,000 8,000 যেরকম বিশ্ববিদ্যালয়ে যেরকম ঠিক থাকে সেরকম পাওয়া যায়, কিন্তু জেআরএফটা খুব লিক্রেটিভ। যাই হোক, আমি যেটা বলছিলাম যে কোচিংটা লাগে আমাদের এই কারণে যে আমরা প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করি না বলে। নেট আর সেটের সিলেবাস যদি কেউ দেখেন, দেখবেন প্রায় 80 থেকে প্রায় 80% অন্তত মিনিমাম 80% গ্রাজুয়েশন এবং এম এর সিলেবাসে কথাটা কেটে কেটে আসছে। আচ্ছা, আমি একটু ডিভাইস চেঞ্জ করে নিচ্ছি। স্যার আমি কিন্তু স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কথা। স্যার জানি না আমিও শুনতে পাচ্ছিলাম। স্যার কষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার ও শোনা আচ্ছা, যাচ্ছে। হ্যাঁ আমি স্যার বুঝতে শোনা পারছি না তো। যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমি আর চেঞ্জ করছি না। হ্যাঁ, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে, প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, ওটা তুমি একবার লেফট হয়ে জয়েন হও, আমার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। বেশ, রুদ্র, থ্যাংক ইউ। এরপর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, গ্র্যাজুয়েশনের সময় থেকে যদি কেউ ঠিক করে যে আমি অধ্যাপক অধ্যাপিকা হব এবং তার জন্য আমি নেট সেট পরীক্ষা দেব, এটা কিন্তু একেবারেই শিক্ষক শিক্ষিকাদেরকেই বলতে হবে। এখানে শিক্ষক শিক্ষিকারাও অনেকে আছেন, তো আমার মনে হয় এটা একেবারেই শিক্ষক শিক্ষিতের কাদের দায়িত্ব, তাদের মাথায় যে এই নেট সেট যা যা আছে তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া। আমাদের কিন্তু ক্লাস 11-12-এই আমাদের মাথায় এগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে এই আছে, তোমাদেরকে এই পেতে হবে, তার জন্য এই সিলেবাস, এখন থেকে রেডি হও। তো এটা আমার মনে হয় যে এমনি কোনোদিন গল্প করতে করতে কোনো একটা শনিবারে, যেদিন ছেলেমেয়েরা পড়তে চাইছে না, তো সেই দিন ওদেরকে একটু গল্প বলে এই সমস্ত বিষয়টা তাদের কাছে শুনিয়ে দেওয়া, বা এই দেখো এই হচ্ছে সিলেবাস, তাদেরকে সিলেবাসটা দিয়ে দেওয়া, তারা সিলেবাসটা দেখে নিল একবার, বলা হলো দেখো এটা কিন্তু গ্র্যাজুয়েশনে তোমরা এই যে সিলেবাসে এইগুলো পড়ছো এই সব কিন্তু নেটে আছে, আর জানো তো কিভাবে নেটে পড়তে হবে, এই রকম করে এখন যা পড়ছো তোমরা পরীক্ষার জন্য পড়তে থাকো, একটা আলাদা খাতা রেখো, সেখানে এরকম শর্ট কোয়েশ্চেন গুলো তুলে রাখবে। শুধু এইটুকু বলে দেওয়া, আর কিচ্ছু না। তারা কোনো একটা শনিবারে মজা করতে করতে বসবে, বা কুইজ কন্টেস্ট করা, যেটা আমি কলেজে করি, মাঝে মাঝেই করতাম। তো এখন এই লকডাউন ইত্যাদি হওয়ার কারণে একটু কমে গেছে সেসব। তো আমি নিজেও মজা পেতাম, ওরাও মজা পেত। সেটা হচ্ছে কোনো একটা বইয়ের ওপরে বা কোনো একটা চ্যাপ্টারের ওপরে শর্ট কোয়েশ্চেন করা, কুইজের মতো করে। অনেক সময় আমি কোয়েশ্চেন করতাম, অনেক সময় ওরাও করতো। তো এইরকম করে ওদের একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া
এই যে সিলেবাসের সাথে যাতে ওরা একটা টিউন থাকে। বেশ, এটা গেল। আমি খুব বেশি সময় নেব না, কারণ আমাকে দর্শনের দিকে যেতে হবে। তো গ্রাজুয়েশন থেকে এটা শুধুমাত্র দর্শনের জন্য বলে লাভ নেই, সমস্ত কিছুর জন্য তাদেরকে টিউন থাকতে হবে প্রথম থেকে। এরপরে আমি দর্শনের দিকে আসি। দর্শন নিয়ে অনেকের ভয়, তারা বলে দর্শন বোঝা যায় না, বুঝতে পারি না। সুতরাং গ্রাজুয়েশন থেকে কিভাবে দর্শনের জন্য প্রিপারেশন নেব? প্রশ্নটা হচ্ছে, গ্রাজুয়েশনে আমাদের কাছে কি কি এভেলেবেল আছে। প্রথমত, আমাদের যে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন, আমরা জানি যে 6টা আস্তিক দর্শন আছে: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। এই যে 6টা আস্তিক দর্শন, 3টে নাস্তিক দর্শন, চার্বাক, বৌদ্ধ এবং জৈন, এগুলোর জেনারেল ইন্ট্রোডাকশন, প্রাথমিক পরিচয়, এটা আমাদের সিলেবাসে থাকে। বেশ, এবার নেটে সিলেবাসটা খুলে দেখুন। প্রথমেই পাবেন ইউনিট 3-তে। ইউনিট 3-তে দর্শনের কি বিষয় আছে? জেনারেল ইন্ট্রোডাকশন অফ মেজর স্কুলস অফ দর্শনা উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ফলোইং। যেগুলো স্পেশাল রেফারেন্স দেওয়া আছে সেগুলো আমাদের সবগুলোই গ্রাজুয়েশনের সিলেবাসে ছিল আগে। তো বিষয় হচ্ছে যে গ্রাজুয়েশনের সিলেবাসে অ্যাকচুয়ালি নেটের যে সেকেন্ড পেপারের ইউনিট 3, অর্থাৎ সাবজেক্টের যে ইউনিট 3, আমরা জানি নেটে দুটো পেপার থাকে, একটা ফার্স্ট পেপার, একটা সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারেও 10টা ইউনিট থাকে, সেকেন্ড পেপারেও 10টা ইউনিট থাকে। তো সেই সেকেন্ড পেপারের যে থার্ড এবং ফোর্থ ইউনিট, এটা হচ্ছে দর্শনের ইউনিট। তো থার্ড ইউনিটে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে গ্রাজুয়েশনের ওই বিষয়গুলোই আছে। তাহলে গ্রাজুয়েশনের সময় যদি তারা সুন্দর ধরে ধরে পড়ে নেয়, আর একটু এরকম করে শর্ট কোয়েশ্চেনের মতো করে নোট নিয়ে নেয়, তাহলেই হয়ে গেল। এবং আমি ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে কলেজে পড়াই। ক্যালকাটা ইউনিভার্সিটিতে শর্ট কোয়েশ্চেন আছে। তো শিক্ষক শিক্ষিকারা যদি একটু গাইড করে দেন, বা ছাত্রছাত্রীরাও নিজের দায়িত্বে, যে আমার আছে সিলেবাসে, নেটের সময় আমার কাজে লাগবে বলে যদি শর্ট কোয়েশ্চেন, এক্সস্টিভ শর্ট কোয়েশ্চেন রেডি করে নেয়, তাহলেই হয়ে গেল। ঠিক আছে। এবং আরেকটা বিষয়, যেটা গত আরেকটা সেমিনারে স্বামী বেদদত্তানন্দজি সংবিত সংস্কৃত বলে একটা সংস্থার একটা একটা সেমিনার হচ্ছিল, সেখানে বলছিলেন যে ছাত্রছাত্রীরা বিষয়গুলোকে পড়ছে না। তাদেরকে বিষয়কে কতটা পড়তে হবে, যে আমি একটা বিষয় পড়ছি, ঠিক কতটা পড়বো, আমাকে ততদূর অব্দি পড়তে হবে যখন গিয়ে আমি কনফিডেন্স পাবো যে আমি এটা পড়াতে পারবো। ছাত্রছাত্রীদেরকে বিষয়ের ক্লিয়ারেন্স এতদূর অব্দি নিয়ে যেতে হবে। এটা খুব কঠিন নয়। ক্লাসে আমাদের শিক্ষক শিক্ষিকারা এত সুন্দরভাবে গল্প করে বুঝিয়ে দেন যে কোনো একজন ছাত্র যদি ওটাকে বোঝে সুন্দরভাবে এবং নিজের মতো করে সেটা পড়ায় কারোকে, বা নিজেই আয়নার সামনে বলে, বা নিজেই শান্ত মাথায় পুরোটা বোঝার চেষ্টা করে, সে পারবে। কিন্তু একটু সময় দিতে হবে, প্রথম প্রথম অভ্যেস করতে হয়। এটাকে বলে আমাদের, আমি সাউথ ইন্ডিয়াতে এবং নর্থ ইন্ডিয়াতেও আছে, বাক্যার্থ বলে একটা ব্যাপার চলে। আমাদের স্যারেরা ক্লাসে এসে বাক্যার্থ করাতেন। বাক্যার্থ মানে কি? ধরো বেদান্ত সার পড়া হয়েছে, বেদান্ত সারের অনুবন্ধ চতুষ্টয় পড়া হয়ে গেছে। একদিন স্যার বললেন আজকে বাক্যার্থ হবে, তো অধিকারী নিয়ে বলো। অধিকারী হচ্ছে একটা টপিক, ঠিক আছে, একটা অধিকারী টপিক নিয়ে বলো, এটা নিয়ে বাক্যার্থ হবে। বাক্যার্থ মানে কি? আমাকে বই বন্ধ করে পুরোটা আমাকে বলতে হবে, পুরো যতটা আছে ওই বিষয়ে পুরোটা বলতে হবে। আমরা সেভাবেই রেডি হয়ে আসতাম। তো এই বাক্যার্থ আমি এখনো যখন স্যারকে ফোন করি, উনি বলেন কি তুমি ক্লাসে বাক্যার্থ করাচ্ছ? তো স্যার করানো যাচ্ছে না, কারণ সবাই অত গভীরভাবে পড়ছে না। বা আমি অনেক সময় করিয়েওছি বাক্যার্থ। এখন একটা টপিক দিয়েছি, তুমি এটা পড়ে এসো, একটা টপিক শেষ হলো, আবার একটা টপিক শেষ হয়েছে, বলেছি তুমি এসে এটা আমাদেরকে বোঝাবে বা লিখিত ভাবে দেবে। অনেক সময় করেওছে, তার করেনি একেবারেই নয়। কিন্তু বিষয়টা হচ্ছে, এটা একটা রেগুলারিটি যদি থাকে খুব ভালো। এটা ছাত্রছাত্রীদের নিজস্ব দায়িত্বে করলে সবচেয়ে ভালো, কারণ শিক্ষককে সিলেবাস শেষ করতে হয় সবসময়, এতটা পসিবল হয় না। আর ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অনেক বড়, অন্যান্য ইউনিভার্সিটিরও হয়তো তাই। তো এই জন্য ওই আমি যে বললাম যে নিজেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে করতে হবে, সেই। তাহলে কি এই জেনারেল ইন্ট্রোডাকশন অফ মেজর স্কুলস অফ দর্শন, বা এই যে দর্শনের যে সামান্য পরিচয়, এই 9টা দর্শনের, এটা কিন্তু আমরা গ্রাজুয়েশন থেকে পেয়ে যাচ্ছি। আর গ্রাজুয়েশনে কি পাচ্ছি? আর গ্রাজুয়েশনে পাচ্ছি তর্ক সংগ্রহ। এখন তো আবার তর্ক ভাষাও অ্যাড হয়েছে, মানে তর্ক সংগ্রহ, তর্ক ভাষা এবং সপ্ত পদার্থী, ন্যায় দর্শনের এবং বৈশেষিক দর্শনের টেক্সট গুলো আমরা সব পেয়ে যাচ্ছি। তাহলে গ্রাজুয়েশনে যদি কেউ এইগুলো, এবং
আহ, দেখবেন যে তর্ক সংগ্রহ, অর্ণং ভট্টের লেখা তর্ক সংগ্রহও আমাদের নেটের সিলেবাসে আছে। তারপরে আহ, আহ, তর্ক ভাষা, এটাও নেটের সিলেবাসে আছে। সপ্ত পদার্থী নেই। কিন্তু তাহলে লক্ষ্য করে দেখুন, যদি কেউ গ্রাজুয়েশনের সময়ই এইগুলোকে সুন্দর করে পড়ে রাখে, কনসেপ্ট ক্লিয়ার করে রাখে, তাহলে তার অসুবিধা হবে না। আর এখানে তো বিশাল কোনো ব্যাপার নয়, অন্তত শর্ট কোয়েশ্চেন গুলো সে এক জায়গায় রেডি করে রাখুক। এইবারে অনেকে বলে যে এটা আমি কারোর প্রতি কোনো অশ্রদ্ধা রেখে বলছি না, সমস্ত শিক্ষক মহাশয় যারা আছেন তারা অত্যন্ত যত্ন সহকারে পড়ান এবং সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু কিছু কিছু শাস্ত্র আছে যেগুলোতে ছাত্রছাত্রীরা কাঠিন্য বোধ করে, যেমন একটা হচ্ছে ন্যায়শাস্ত্র। তারা, আমি বিভিন্ন সময়ে দেখেছি, এমনকি কোনো সময় কোনো ইন্টারভিউয়ে জিজ্ঞেস করেছি, আচ্ছা বলো তো পৃথিবীর লক্ষণ কি, বলে গন্ধবতী পৃথিবী। আমি বললাম, আমি পৃথিবীর লক্ষণ জিজ্ঞেস করেছি, গন্ধবতী পৃথিবী পৃথিবীর লক্ষণ নয়। বলে, সে কি বলছেন স্যার, গন্ধবতী পৃথিবী পৃথিবীর লক্ষণ নয়? না, নয়। কি করে হবে? লক্ষণ মানে কি? লক্ষণ মানে হচ্ছে একটা ধর্ম, তাই তো, যেটা লক্ষ্য বস্তুতে থাকে। যেমন যদি আমি গরুকে চিনতে চাই, তাহলে গরুর মধ্যে আছে এমন একটা ধর্মকে আমাকে বলতে হবে। গন্ধবতী মানে কি? গন্ধ বিশিষ্ট। গন্ধ বিশিষ্ট তো পৃথিবী নিচে, গন্ধ বিশিষ্ট তো আর কোনো ধর্ম নয়, এটা পৃথিবীর লক্ষণ নয়। তাহলে কি গন্ধটা হচ্ছে পৃথিবীর লক্ষণ? ফান্ডামেন্টাল অনেক বিষয়ে অনেক সংশয় রয়ে যায়। তো বলে, স্যার আমাদের তো এভাবে পড়ানো হয়নি, এভাবে বলা হয়নি, ব্যাপ্তির লক্ষণ বলতে বললে পারে না, বোঝাতে বললে তো তাও পারে না। তাহলে আমরা কি করব? উত্তর সোজা, হাতে মোবাইল আছে, নেট আছে, ইউটিউবে এত ভালো ভালো সব ক্লাসেস আছে যে আমার মনে হয় এখন যদি কেউ ভাবে যে আমি কলেজে না গিয়েই কলেজের সিলেবাস কভার করবো, সে করতেই পারে। এবং শুধু তাই নয়, এখন জ্ঞানের, কেউ যদি চায় নিজের জ্ঞানের পরিধি বাড়াতে, সে এই অভিযোগ দিতে পারবে না, এই অভিযোগ করতে পারবে না যে তার কাছে মেটেরিয়াল নেই। অজস্র মেটেরিয়াল আছে। আমি অন্তত দুই একটা বলতে পারি, ভিওমা ল্যাবস বলে একটা আছে, সেখানে গ্রামারের লঘু সিদ্ধান্ত কৌমুদি থেকে শুরু করে, সিদ্ধান্ত কৌমুদি থেকে শুরু করে, লিপি শিক্ষা থেকে শুরু করে, তারপরে লঘু শব্দেন্দু শেখর থেকে শুরু করে, কঠিন কঠিন বই থেকে শুরু করে সব অ্যাভেলেবেল আছে। লেকচার্স, ফ্রি লেকচার্স, পুরো পুরো কোর্স কমপ্লিটেড। তারপরে এখন তো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে দেখছি লেকচার্স আপলোডেড হচ্ছে, ক্লাসেস আপলোডেড হচ্ছে। কিছু কিছু সংস্থা নিজেদের প্রমোশনের জন্য বিভিন্ন ফ্রি ক্লাসেস আপলোডেড করে রেখেছে, একটা গোটা গোটা কোর্স, সেগুলো দেখে নেওয়া যেতে পারে। মেটেরিয়াল এভেলেবেল আছে। আমরা সার্চ করে করে সিনেমা বার করে ফেলি, সার্চ করে করে আমরা ক্লাসেস বার করতে পারবো না? অবশ্যই পারবো। সুতরাং আমরা শুধুমাত্র যদি আমাদের ক্লাসের শিক্ষকদের মধ্যে সীমাবদ্ধ থাকি, তাহলে বোধহয় আমরা নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলছি, এবং অনলাইন মেটেরিয়াল যেটা এভেলেবেল আছে তা সেটার ব্যবহার করছি না। এটা গেল এক। বেশ, গ্রাজুয়েশনে আরো অনেক আমরা সাধারণ বিষয় দেখতে পাই। কিছু কিছু জায়গায় দেখি যে গ্রাজুয়েশনে বেদান্তেরও একটা টাচ থাকে। টাচ মানে কি, কোথাও দেখি ঈশাবাস্য উপনিষদ পাঠ্য আছে বর্ধমান ইউনিভার্সিটি ইত্যাদিতে, আবার কোথাও কোথাও দেখা যায় বিবেক চূড়ামণি পাঠ্য আছে। তো এইগুলো হচ্ছে বেদান্ত দর্শনের টেক্সট। একই রকম এগুলো বেদান্ত দর্শনের প্রিলিমিনারি টেক্সট। উপনিষদে হয়তো অত বিস্তৃত পাবে না, কিন্তু বিবেক চূড়ামণিতে পাবে। বেদান্ত, এরপরে আমি আসি এম এর সময়। এম এর সময় আমরা প্রথমেই পাই সাংখ্যকারিকা, বেদান্ত সার, ঠিক আছে, যোগসূত্র, এগুলো আমরা সাধারণত পাই, এবং ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী, কারিকাবলী, এইগুলো আমরা পেয়ে যাই এম এ তে গিয়ে। তাহলে এম এ যখন পড়ছি তখন এম এ, এবং এগুলো এম এ ফার্স্ট ইয়ারে পেয়ে যাই, ফার্স্ট ইয়ার মানে প্রথম দুটো সেমিস্টারে গিয়ে পেয়ে যাই আমরা এগুলো, কারণ তারপরে তো স্পেশালাইজেশন হয়ে যায়। তো এইগুলো জেনারেলের মধ্যে আছে, মানে কি, আমি যদি প্রথম দুটো সেমিস্টার পড়ি তাহলে আমার মোটামুটি দর্শনের সিলেবাস অল কমপ্লিট বলে আমি ধরতে পারি। মানে গ্রাজুয়েশন আর এম এ মিলে আমার সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কোথাও পড়ার দরকার নেই, আমাদের ক্লাসিক টিচাররাই পড়িয়ে দেবে, তারাই তো পড়াচ্ছেন দীর্ঘকাল ধরে। এবং দেখবে, হতে পারে যে কোনো শিক্ষক মশাই হয়তো তার ব্যস্ততা আছে, তিনি বাইরে সময় দিতে পাচ্ছেন না, কিন্তু প্রত্যেক কলেজে একজন করে স্যার বা ম্যাডাম তো থাকবেনই, যিনি হয় পিতৃসম না হলে মাতৃসম। তার কাছে গিয়ে সমস্ত দুঃখ ব্যক্ত করা যায়, আর তিনি দুহাত ভরে হেল্প করে যান চিরকাল মানুষকে। আছেন, সব জায়গাতে আছেন, সব কলেজে আছেন, তার জন্যই এখনো শিক্ষা ব্যবস্থা টিকে আছে। তো যাই হোক, তাদের কাছে গিয়ে
একটু তাদের শরণাপন্ন হওয়া, একটু সাহস করে বলা যে স্যার বা ম্যাডাম আমি নেট বা সেটের জন্য প্রিপারেশন নেব, গ্রাজুয়েশন থেকেই একটু মোটিভেটেড হয়েছি অমুক স্যারের কথা শুনে বা অমুক ভিডিও দেখে, তো আমি এই কাজগুলো করছি, এই জিনিসটা না একটু বুঝতে পারছি না, আপনি আমাকে একটু বুঝিয়ে দেবেন। অবশ্যই বুঝিয়ে দেবেন, তারা অবশ্যই বুঝিয়ে দেবেন। ঠিক আছে, তো এই হলো কথা। তাহলে আমরা কি কি পাচ্ছি? ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা পাচ্ছি, সদানন্দ যোগীন্দ্রের বেদান্ত সার পাচ্ছি, এবং লৌগাক্ষী ভাস্করের আমরা অর্থ সংগ্রহ পাচ্ছি। তাহলে সাংখ্য দর্শন, যোগ দর্শন, পূর্বমীমাংসা দর্শন, এই সবগুলো আমরা পেয়ে যাচ্ছি। যোগ দর্শন আবার কোনো কোনো জায়গায় নেই, সেটাও একটা ব্যাপার, নিজেকে হয়তো পড়ে নিতে হতে পারে। তো এইগুলো কিভাবে পড়বো? সিলেবাসে তো দেখা যায় যে সাংখ্যকারিকার পাশে লেখা আছে 4-5টা টপিক, সৎকার্যবাদ, পুরুষের স্বরূপ, প্রকৃতির স্বরূপ, সৃষ্টিক্রম, প্রত্যয় স্বর্গ আর কৈবল্য। কিন্তু কোশ্চেন দেখবেন এর বাইরে থেকেও আসছে, ব্যক্ত এবং অব্যক্তের সাধর্ম বৈধর্ম থেকে আসছে, তারপরে প্রথম দিকের যে স্বর্গ ইত্যাদি রয়েছে সেখানের আলোচনার থেকে আসছে। তাহলে টেক্সট পড়া ছাড়া কোনো উপায় নেই, কোনো শর্টকাট নেই। আমি নেটের ক্ষেত্রে একটা কথাই বলি, ইফ ইউ টেক এ শর্টকাট ইট উইল কাট ইউ শর্ট। তুমি যদি কোনো শর্টকাট নাও তোমাকে ও শর্ট করে দেবে। এবং কম্পিটিটিভ এক্সামে আমি দেখেছি, আমার একজন জুনিয়র পরীক্ষা দিতে গেছে, গ্রাজুয়েশন 3rd ইয়ারে, ভাই মানে ছাত্র অ্যাকচুয়ালি, বলে স্যার আমি নেট পাস করে যাই। বলে কেন, কটা করেছো বাবা? 100টার মধ্যে? বলে 150টার মধ্যে। কটা করেছো? না স্যার 100টা করেছি। বলে শোনো, অ্যাকচুয়াল কম্পিটিশনটা ওই 100টার পর থেকে শুরু হয়, ওটা মোটামুটি যারা সংস্কৃত একটু পড়ে তারা পারে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা, যে কম্পিটিটিভ এক্সাম যেখানে যেখানে এরকম যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা, অনেকের সাথে কম্পিট করতে হয়, মাত্র 6% পাস করবে এরকম কথা বলা হয়ে থাকে, সেখানে তো আগের দিকে থাকতে হবে, তার জন্য একটু এক্সট্রা মাইল ছুটতে হবে, এক্সট্রা পরিশ্রম করতে হবে, এটা তো অস্বীকার করা যাবে না। তো তার জন্য কি জরুরি? তার জন্য এই যে যখন আমরা টেক্সট গুলো হাতে আসছে, আমার হাতে সময় আছে, আপনি MA পাস করে গেলেন, তারপরে এত চাপ এসে পড়বে, টাকা রোজগার করতে হবে, বিভিন্ন রকম পারিবারিক চাপ চলে আসবে। যখন আমি MA অবধি পড়ছি আমাকে কিন্তু কেউ পারিবারিক সমস্যার কথা বলে না, আমার পড়ার জন্য অজস্র সময় থাকে, ওই সময়টা আমরা গল্প করে কোনো দিকে যেহেতু লক্ষ্য ঠিক করিনি তার জন্য নষ্ট করে ফেলি। তারপরে MA পাস করে বলে নেট দেবো এবারে, কিন্তু নেট দেবো, পড়াশোনার সময় পাচ্ছি না, তাহলে চলো এবারে কোচিং সেন্টার, কোথায় কোচিং সেন্টার খোঁজো। কিন্তু আমার মনে হয় এটা যে গ্রাজুয়েশন থেকে, যদি যারা এখানে গ্রাজুয়েশনের ছাত্রছাত্রী রয়েছো বা MA পড়ছো, তারা মানে শুরু করে দাও। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা, সেখানে সুন্দরভাবে সমস্ত বিষয়টা পড়ে নিতে হবে। বলবে স্যার ওখানে তো তত্ত্বকৌমুদি আছে, পড়ে বুঝতে পারি না, দরকার নেই, সাংখ্যকারিকা তার বাংলা মিনিং এইটুকু পড়ে নাও, যতটুকু নিজে পড়তে পারবে ততটুকু পড়ে নাও। শিক্ষক পড়ালেন কি না পড়ালেন দেখার দরকার নেই, তোমার দরকার আছে পড়ার, নেটটা তোমাকে পাস করতে হবে। সুতরাং তখন যেটুকু সিলেবাস উনি পড়িয়েছেন, তুমি বাংলা ট্রান্সলেশন এভেলেবেল আছে, কেউ বই জানতে চাইলে যে কোনো দাদা দিদিকে জিজ্ঞেস করলে বাংলা বই বলে দেবে, যেখানে শুধুমাত্র বাংলা ট্রান্সলেশনটা আছে, সেরকম একটা অথেন্টিক বই দেখে সুন্দরভাবে তুমি পড়ে নিলে, যোগসূত্রটা ওভাবে পড়ে নিলে, বেদান্ত সারটা ওভাবে পড়ে নিলে, তাহলে কি মেন বিষয়গুলো তোমার সুন্দরভাবে জানা রইল। একেবারে গভীরে ঢুকে দারুণ কঠিন একটা আলোচনা করতে হবে যাতে বুঝতে মানে আমি বিশাল পণ্ডিত বলে বোঝাতে পারি, সেটা হলে তো খুব ভালো, কিন্তু যদি সেটা সম্ভব নাও হয়, দুঃখের কিছুই নেই। এই যে তুমি এখন প্রাথমিকভাবে পড়ে রাখলে একটু, এটাই অনেক বড় প্রাপ্তি। তো যাই হোক, এই পড়াটা কিন্তু সকলকে নিজ দায়িত্বে পড়তে হবে, এটাই আমি বারবার বলতে চাইছি। তো অনেকে হয়তো ভাবছিল যে আমি কোনো শর্টকাট বলবো এখানে বা কিছু, আমি কোনো শর্টকাটই বলবো না, এইভাবেই যেতে হবে। হ্যাঁ, একটা পদ্ধতি যেটা আমি প্রথম থেকে বলছি, যে একটা খাতা রাখতে হবে। আমার গাইড, আমার PhD-র আমি প্রথম যার কাছে আমি কোর্স ওয়ার্ক করেছিলাম, তিনি আমাকে বলেছিলেন যে একটা বইকে পড়বে যখন, পাশে একটা খাতা রাখবে এবং সেখান থেকে যা যা তোমার নেওয়ার নিয়ে সমস্তটা লিখে রাখবে, যাতে ওই বইটা তোমাকে আর সেকেন্ড টাইম খুলতে না, তোমার দরকার হয়, কারণ অনেক সময় লাগে পুরো বইটা পড়তে। তুমি তোমার খাতাটা পড়বে, সেখানে তোমার নিজের মতামত থাকবে, তোমার ফাইন্ডিংস থাকবে, তুমি খাতাটা পড়লেই তোমার হয়ে যাবে।
সেই রকম তোমরা সকলে একটা করে খাতা রাখবে, গ্র্যাজুয়েশন থেকেই সেই খাতা রাখবে। কি করবে, নেটে কেমন কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন এভেলেবেল আছে, তুমি দেখে নেবে কিরকম কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তারপরে তুমি দেখে নেবে যে তুমি যেগুলো পড়ছো সেখানে কিরকম শর্ট কোয়েশ্চেন হতে পারে। তুমি সেরকম শর্ট কোয়েশ্চেন সুন্দর করে লিখতে লিখতে যাবে তোমার মতো করে, কুইজের মতো করে, মজা করে করে, কোনো দুঃখে নয়, কোনো চাপে নয়, টাইম পাসের মতো করে। দেখো, একটা বিষয় জানার মধ্যেও আনন্দ আছে। আমরা না প্রচন্ড অবহেলায় সময় যাপন করি, ভাবি মাথায় কিছুই রাখবো না, তো সেটা তো পদ্ধতি নয়। ভালো জিনিস, মাথা হচ্ছে আমাদের একটা বাগানের মতো, সেখানে সুন্দর সুন্দর ফুল ফুটবে, সুগন্ধি ফুল ফুটবে, মানে সুন্দর সুন্দর চিন্তা সেখানে থাকবে, সেটাই তো স্বাভাবিক। নাকি একেবারে পুরো ঊষর ক্ষেত্র করে রেখে দেবো মাথাটাকে? ঠিক নয় সেটা। সুতরাং এই সমস্ত বিষয় যত আমরা চর্চার মধ্যে থাকবো, তত আরো আমি সুন্দরভাবে জানতে পারবো। দেখো, দর্শনটা, প্রত্যেকটা দর্শনই হচ্ছে একটা একটা গল্প, এটা খুব সুন্দর গল্প। যেমন ধরো ন্যায় দর্শন, দর্শন কি করে জানো তো? দর্শনের কাজ হচ্ছে আমাদের এই যে জীবন আর এই যে জগৎ, এই জীবন এবং জগৎ সম্পর্কে যত বেসিক কোয়েশ্চেন্স আছে, ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্স গুলোর যুক্তি দিয়ে উত্তর খোঁজা। আমরা কেন জন্মগ্রহণ করেছি, সায়েন্স অন্যরকম কথা বলে দেবে যে একটা বিশিষ্ট পদ্ধতির মাধ্যমে আমরা এসেছি, কিন্তু আমরা জন্মগ্রহণ করেছি কেন? দর্শন বলবে তোমার কিছু কর্ম ছিল, তার জন্য তুমি জন্মগ্রহণ করেছো, সে কর্মফল ভোগ করার জন্য। এবং আমি এই জীবনে এত কাজ করছি, সেগুলো কি সব নষ্ট হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে? না না, তোমার পরজন্ম আছে, ভালো কর্ম করো, তুমি আবার একটা ভালো জন্ম পাবে। তো আমি যেটা বলতে চাইছি, আমি এখন মোটেই দর্শন পড়াবো না, আমি যে বিষয়টা বলতে চাইছি, প্রত্যেকটা দর্শন হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। ন্যায় দর্শন হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, তারা জগৎকে একভাবে দেখছে, তারা জীবনকে একভাবে দেখছে। প্রত্যেকটা দর্শন হচ্ছে এক একটা চশমা। তুমি ন্যায় দর্শনের চশমাটা পরো, তুমি জগৎকে একরকম দেখতে পাবে। তারা একরকম ভাবে জগৎকে দেখে, তার বিশ্লেষণ একরকম ভাবে করে, এবং অ্যামেজিং যখন তুমি এর মধ্যে ঢুকবে। দেখো, আমি ন্যায় দর্শনের কথাই বলছি, ওরা দেখেছে সব কিছু দেখে যে বৈশেষিক দর্শন, যে 7 ধরনের পদার্থ হয়, 7টা পদার্থ নয় কিন্তু, পদার্থ অনেক, অসংখ্য, তাদেরকে 7 ধরনের করে নিয়েছে। কি কি? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায় আর অভাব। তুমি যাই বলো, জগতে কোনো জিনিস হাতে তুলে নিয়ে এসো, ওই 7টার মধ্যেই চলে যাবে। ওরা এত সুন্দরভাবে জগৎকে দেখেছে। তারপর কিভাবে প্রত্যেকটাকে চিনবে তার জন্য লক্ষণ দিয়েছে। তুমি আমার কাছে একটা বই তুলে নিয়ে এসো, বলো স্যার এটা কি পদার্থ? তাহলে এটা দ্রব্য। কেন দ্রব্য? এটা কি রকম দ্রব্য? না, এটা পার্থিব দ্রব্য। ঠিক আছে, এটা পার্থিব বিষয়, অনেক পার্থিব পরমাণু, পৃথিবী পরমাণু মিশে 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 এরকম একটা বই তৈরি হয়েছে। এবং যখন বইটা নষ্ট হয়ে যাবে, আবার সেই পার্থিব পরমাণু পৃথিবী পরমাণুতে রূপান্তরিত হবে। তো তুমি এবার অনেকে ভাবে কি, স্যার সংস্কৃতটা ভালো করে জানি না, এই গ্রাজুয়েশনে কি করে পড়বো? বাংলা ট্রান্সলেশন আছে, পড়ো না। দর্শন পড়ার জন্য এই তো আমাদের ভারতীয় দর্শন যারা, মানে অ্যাকচুয়ালি দর্শন যারা পড়েন, ফিলোসফি স্টুডেন্ট, তারা সকলে তো সংস্কৃত জানে না, কিন্তু ভারতীয় দর্শনে কত ভালো ভালো পণ্ডিত আছে, তারা সংস্কৃত জানেন না কিন্তু ভারতীয় দর্শন পুঙ্খানুপুঙ্খ জানেন। কিভাবে জানলেন? অনুবাদ পড়ে। তোমরাও অনুবাদ পড়বে, বলে দর্শনের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। তো যাই হোক, সুতরাং আমি বলছি, সুন্দরভাবে সমস্ত বিষয়কে বুঝে পড়ার চেষ্টা করবে, এবং সুন্দরভাবে ওই খাতাটা মেনটেন করতে হবে। তুমি যা পড়বে ভালো লাগলো সুন্দর করে লিখে রাখলে, পসিবল শর্ট কোয়েশ্চেন্স লিখে রাখলে, যেগুলো মনে হলো যে শর্ট কোয়েশ্চেন হতে পারে। বেশ, যেটা তোমাদের পড়ার সুযোগ থাকে না জেনারেলি, সেটা হচ্ছে সর্বদর্শন সংগ্রহ। যারা এমফিলে পড়ে তাদের জৈনিজম, বুদ্ধিজম, সর্বদর্শন সংগ্রহ থেকে পাঠ্য আছে, এটা তোমরা গ্রাজুয়েশন এমএতে পাবে না। কিন্তু আর ব্রহ্মসূত্র, বাদরায়ণের যে ব্রহ্মসূত্র আছে সেটা পাবে না। তো এই দুটো পয়েন্ট বাদ যদি দিই, বাকি পুরোটাই কিন্তু গ্রাজুয়েশন আর এমএতে কভার। ভাবো এবারে, তাহলে গ্রাজুয়েশন আর এমএটা কেউ যদি সুন্দরভাবে পড়ে, তাহলে তার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি সুন্দরভাবে নোট নিয়ে থাকে, তাকে আর নোটের জন্য আলাদা কোথাও ছুটতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে হঠাৎ করে যদি আমাকে 2 মাসে সমস্তটা করতে হয়, চাপ লাগবে।
আমি তো বেদ ব্যাকরণ ইত্যাদি বললাম না, সেগুলো পরবর্তী লেকচারে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা বলবেন কিভাবে পড়তে হয়। কিন্তু দর্শনটা আমার মনে হয় ভেরি মাচ ইজি। এবং দর্শনে কিরকম প্রশ্ন হয়, এখনো অব্দি যা যা প্রশ্ন হয়েছে দর্শনে প্রচন্ড গভীরে ঢুকে একেবারে টিকা টিপ্পণীর থেকে খুঁজে খুঁজে প্রশ্ন হয় না। যা প্রশ্ন হয় স্বাভাবিক প্রশ্ন হয়, এবং একেবারে যদি সাংখ্য কারিকা থেকে প্রশ্ন হয় কারিকার থেকেই প্রশ্ন হয়। বেদান্ত সার থেকে যদি প্রশ্ন হয় আমরা দেখি বেদান্ত সারের মেন টেক্সট থেকেই প্রশ্ন হয়। যদি তর্ক সংগ্রহ থেকে প্রশ্ন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি দীপিকা অব্দি যায় না, মেইন টেক্সট থেকেই কোয়েশ্চেন হয়। এই কোয়েশ্চেন আসছে কাল সংখ্যায় কটি, বোঝো তাহলে এত সোজা সোজা প্রশ্ন আসছে, আমরা উত্তর দিতে পারবো না কেন? আর যারা ডেডিকেটেড তাদের জন্য বলছি, সকলে তো অত ডেডিকেশন দিয়ে পড়ে না, তারা খাতা মেনটেন করে বেরিয়ে যাবে। যারা ডেডিকেটেড তাদের জন্য বলছি, আমরা কি করতাম, আমরা টেক্সট মুখস্থ করতাম। এবং আমার যারা স্টুডেন্ট আছে তারাও জানে যে তর্ক সংগ্রহ পড়ানো মানে আমি তো টেক্সট মুখস্থ করাবোই প্রথম থেকে শেষ অব্দি। আমি প্রিন্টেড আছে আমার কাছে শুধুমাত্র টেক্সট, আমি দিয়ে দিই, আমি বলি বাবা প্রথম থেকে শেষ অব্দি মুখস্থ করতে হবে। ক্লাসে গিয়ে আমি আগে পারায়ণ করাতাম, প্রথম 15 মিনিট পারায়ণ করা হতো, তারপরে নতুন পড়া হতো। টেক্সটটা মুখস্থ করা খুব জরুরি। এরকম আমরা যখন কারিকাবলী পড়েছি কারিকা মুখস্থ করেছি, আমরা যখন বেদান্ত সার পড়েছি বেদান্ত সার মেইন টেক্সট মুখস্থ করেছি, তো যখন অর্থ সংগ্রহ পড়েছি অর্থ সংগ্রহ মেইন টেক্সট মুখস্থ করেছি। মানে আমরা মেইন টেক্সটটা কিন্তু মুখস্থ রাখতাম। আগামী ক্লাসে হয়তো যারা বলবেন তারাও একই কথা বলবেন যে মেইন টেক্সট যেটা ব্যাকরণের ক্ষেত্রে সূত্র এবং তার বৃত্তি মুখস্থ রাখতে হবে, দীক্ষিত বাক্য মুখস্থ রাখতে হবে। তো কিছুই না, এটা প্রয়োজন কেন? আমি যখন ছাত্রাবস্থায় আছি আমার মুখস্থ করতে খুব একটা অসুবিধা হবে না, অনেক সময় আছে, কিন্তু ওই যে একবার মুখস্থ করে নিলাম ওটা কিন্তু মাথায় রয়ে গেল। এরপরে যতই তর্ক সংগ্রহ থেকে আমার 1000টা শর্ট কোয়েশ্চেন দিক, আমার মুখস্থ আছে, তো আমি কেন ভয় পাবো? আমাকে কি পরীক্ষা নেবে? আমাকে এসএসসি নেবে? আমাকে কি পরীক্ষা নেবে? আমাকে সিএসসি নেবে? কোন একটা ইন্টারভিউ আমাকে জিজ্ঞেস করবে? মেইন টেক্সট মুখস্থ আছে, শর্ট কোয়েশ্চেনে আমাকে আটকাতে পারবে। হ্যাঁ, এরপর যদি গভীরে কোয়েশ্চেন হয় তারপরে আমি সে সুন্দরভাবে বুঝে সুন্দরভাবে সেই বিষয়টাকে প্রতিপাদন করবো। বলে আবৃত্তি সর্বশাস্ত্রাণাম বোধাদপি গরীয়সী। এটা মানে প্রায়োগিক একটা সাধারণ বাক্য যে শাস্ত্রের আবৃত্তি, সেটা না বুঝলেও যদি কেউ আবৃত্তি করে যায় তাহলেও সেটা ভালো। মানে একেবারে বুঝছি না বলে একেবারে পড়ছি না, তার থেকে অন্তত মুখস্থ করে রাখা, সাধারণ মানেটা ধরে ধরে মুখস্থ করে রাখা ভালো। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তাহলে আমি কি বলছি, গ্রাজুয়েশন থেকে শুধুমাত্র ওই বাদরায়ণের ব্রহ্মসূত্র আর ওই সর্বদর্শন সংগ্রহ থেকে জৈনিজম এবং বুদ্ধিজম, এই দুটো পার্ট বাদ দিয়ে বাকি যা আছে, পাতঞ্জল যোগ দর্শন যদি না থাকে কারোর তাহলে সেটাকেও ধরতে হবে। এই 3টে পয়েন্ট বাদ দিয়ে বাকি সমস্তটা তোমাদের সিলেবাসে আছে গ্রাজুয়েশন এমএতে। তাহলে কেউ যদি গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার থেকে অর্থাৎ ফার্স্ট সেম থেকে একটু ওরিয়েন্টেড হয়ে যায় এবং সেকেন্ড সেম থেকে সে ফার্স্ট সেমটা একটু ইয়ে হয়ে যায়, নড়বড়ে থাকে, জানি আমি, সময় লাগে ওই স্কুলের গন্ধটা ছাড়িয়ে কলেজের গন্ধটা নিতে, তো ফার্স্ট সেমটা আমি ছেড়েই দিচ্ছি। সেকেন্ড সেম থেকে যদি সে একটু ওরিয়েন্টেড হয়ে যায় এবং সে পড়াশুনো শুরু করে, যে আমি কিছু না, সপ্তাহে আমি একদিন পড়ব, শনিবার রবিবার সবাই মজা করে খেলতে যায়, শনিবার দিন রাত্রিটা আমি প্রতি শনিবার দিন রাত্রি 3 ঘন্টা করে নেটের জন্য দেব, এটাও যদি কেউ করে তাহলেও কিন্তু সে অনেক অনেক এগিয়ে যাবে। ভাবো না, সপ্তাহে 3 ঘন্টা মানে কিন্তু ধরে নিতে হবে যে 12 ঘন্টা। এক সেকেন্ড, হ্যাঁ শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। কিন্তু এখন কিছু শোনা যাচ্ছে না আর। ও সরি। তো সুতরাং সপ্তাহে 3 ঘন্টা মানে
মাসে কিন্তু 12 ঘন্টা, এবং বছরে ওটাই কিন্তু 144 ঘন্টা। কেউ যদি এটা 5 বছর এরকম একনিষ্ঠ ভাবে পড়াশুনো করে, সে তার ওরিয়েন্টেশনটাই এমন হয়ে যাবে যে তাকে আটকানো খুব কঠিন আছে। এবং সে যদি একটু ওই মক টেস্ট ইত্যাদিগুলো একটু দেওয়া অভ্যেস করে নেয়, তাহলে তার আলাদা করে আর খুব একটা গাইডেন্স লাগবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেগুলো সিলেবাসে আছে কিন্তু পড়ানো হয় না, সাহিত্যের কিছু টেক্সট আছে, বেদেরও কিছু টেক্সট আছে, সেগুলো একটু নিজেকে পড়ে নিতে হয়। তো সেগুলো বিশাল বড় কিছু নয়, ওটা হয়তো হার্ডলি 15% হবে, 15%। তো আমার যেটা মতামত, আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। তো আমি যেটা বলবো সকলের জন্য, যে যারা গ্রাজুয়েশন থেকে শুরু করনি, চাপের কিছু নেই। এখন যে মুহূর্তে আছো, যে জায়গাতে আছো, যদি অধ্যাপক অধ্যাপিকা হওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সেই অনুসারে তোমরা এখন থেকেই তোমাদের জার্নি শুরু করো। এবং তোমাদের সিলেবাসেই সমস্তটা আছে, পাশে ওই খাতাটা রাখো। দুটো জিনিস করো, যেটা পড়ছো সেটা কারোকে পড়াতে পারছো কিনা, কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা একবার বুঝে নাও, এবং তার থেকে শর্ট কোয়েশ্চেন গুলো গ্যাদার করো। তুমি যদি এবার বোকার মতো শর্ট কোয়েশ্চেন গ্যাদার করতে থাকো তাহলে কিন্তু হবে না। বিষয়টাকে বুঝে তারপরে সেখান থেকে শর্ট কোয়েশ্চেন গুলো গ্যাদার করো। তো হতে পারে তোমার এক্সটার্নাল হেল্প লাগতে পারে, সেক্ষেত্রে তুমি ইউটিউব ভিডিওস দেখো, কিছু ওপেন ক্লাসেস থাকলে সেগুলো দেখো, বা তোমার যে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা আছেন, ইউনিভার্সিটিতে এটা পসিবল হয় না অনেক সময় আমি জানি, কিন্তু কলেজে পসিবল হয়। কলেজের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের, কারণ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষিকারা অনেক ব্যস্ত থাকেন, কলেজের শিক্ষক শিক্ষিকাদের কাছে তোমরা গিয়ে সেই বিষয়গুলো সুন্দর করে নিজ দায়িত্বে, নিজ উৎসাহে বুঝে নাও। আর এইভাবে তোমাদের জার্নিটা শুরু করো। ওরিয়েন্টেশনটা থাক, একবারে প্রথম থেকেই লক্ষ্য থাক যে আমি ওই নেট করব, পাশ করব, আমি জিআরএফ পাবো, আমাকে একেবারে এমএ ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিতে হবে, আমার হাতে 3টে মাত্র নেট থাকবে। এমএ ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, অর্থাৎ ডিসেম্বরের নেট, জুনের নেট, আরেকটা ডিসেম্বরের নেট, 3টে নেট আমার হাতে থাকবে। এর মাঝেই কিন্তু আমাকে পুরোটা পাশ করতে হবে। এবং তার ফলে কি হবে, আমি যখন এমএ পাশ করব, আমি নেট নিয়ে পাশ করব, জিআরএফ নিয়ে পাশ করব, এবং আমি সুন্দরভাবে আমার আগামী যে একাডেমিক জার্নি, সেই জার্নি আমি করতে পারবো, এবং সেখানে কোনো বাধা আসবে না, অর্থনৈতিক বাধাও আসবে না। এবারে যদি বাই চান্স কোনো কারণে না হলো, হয়তো আরেকটা দিলে জিআরএফ এর জন্য, কিন্তু এই ওরিয়েন্টেশনটা প্রথম থেকে থাকা খুব জরুরি। ব্যাস এটুকুই বলি আজকের মতো। তারপরে যারা প্রশ্ন যেরকম করবেন, সেই প্রশ্নের প্রেক্ষিতে আরো যদি কোনো প্রসঙ্গ আসে আমি সেভাবে বলবো। একটা হতে পারে যে অনেক সময় অনেকের মনে হয় যে কি কি টপিক গুলো ইম্পর্টেন্ট। আমি জানি এই প্রশ্নটা হবেই, যে সাংখ্যকারিকাতে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, বেদান্ত সারে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, তর্ক সংগ্রহ বা অর্থ সংগ্রহ এগুলোতে কোন কোন টপিক ইম্পর্টেন্ট। টপিক হচ্ছে মেইন টপিক যেগুলো আছে সেগুলো, যেমন সাংখ্যকারিকাতে যদি আমরা দেখি, আমি তাহলে এটাও একটু বলেই দিই, কারণ আমার মনে হয় তাহলে অনেকের হয়তো উপকার হতে পারে। যেমন আমি তর্ক সংগ্রহ দিয়ে শুরু করি। তর্ক সংগ্রহে যেমন লক্ষণগুলো একটু মুখস্থ করে রাখলে ভালো, মেইনলি লক্ষণগুলো থেকেই বেশি আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে সংখ্যা, এই যেমন কাল, সংখ্যা, এক, এগুলো হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন, সবাই ভুল করবে বলে ওই মেইন টেক্সটের বাংলাটা যদি কেউ সুন্দরভাবে পড়ে নেয় তার চক্করে ভুল হবে না, এটা গেল এক। আর হচ্ছে ওই যে তোমার ব্যাপ্তির লক্ষণ, বা যেমন এবারে সেটে পরীক্ষায় এসেছিল যে শব্দবোধ মানে কি, শব্দবোধ মানে বাক্যার্থ জ্ঞান, অনেকে শব্দবোধ শুনেই ভাববে আবার কি জিনিস। তো এইরকম এগুলো হচ্ছে কনসেপচুয়াল, যে শব্দবোধ মানে কি, এটা কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন, এটা কিন্তু বইও আছে, কিন্তু এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। তো এরকম কনসেপ্ট গুলো একটু বুঝতে বুঝতে গিয়ে মেইন টেক্সট যদি মুখস্থ থাকে এবং তার বাংলাটা যদি জানা থাকে, তাহলে অনেকটাই হয়ে যাবে। আর তর্ক সংগ্রহে পদার্থগুলোর, দ্রব্যগুলোর গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, এদের লক্ষণগুলো, এদের ভাগগুলো, সেই ভাগগুলোর লক্ষণগুলো করতে হবে। তারপরে কারণ, কারণ কয় প্রকার, তারপরে করণ, তার লক্ষণ কি, কারণের যে ভাগগুলো, সমবায়ী, অসমবায়ী, নিমিত্ত, সেখানে সমবায়ীর লক্ষণ কি, অসমবায়ী কারণের দুটো লক্ষণ আছে সেটা বুঝে নিতে হবে, উদাহরণগুলো দেখতে হবে, এবারে পরীক্ষায় এসেছিল সেখান থেকে উদাহরণ। তো নিমিত্ত কারণ রয়েছে,
তারপরে অনুমানের জায়গাতে গিয়ে আমরা দেখব পরপর একেবারে ধরে ধরে ব্যাপ্তির লক্ষণ, তারপরে পক্ষধর্মতার লক্ষণ, পরামর্শের লক্ষণ, ঠিক আছে, তারপরে স্বার্থানুমান পরার্থানুমান, ঠিক আছে, সবিকল্পক প্রত্যক্ষ নির্বিকল্পক প্রত্যক্ষ, এই যে ভেদগুলো আছে এগুলো শব্দবোধের ক্ষেত্রে তো খুব বেশি নেই, তথাপি সামান্য যে অংশগুলো আছে সেগুলো একটু বুঝে নিতে হবে উপমানের ক্ষেত্রে এবং শব্দের ক্ষেত্রে। এরপরে আমরা যখন চলে আসছি আহ আহ বেদান্ত সারের দিকে, তো সেই বেদান্ত সারের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব অধিকারী নিয়ে আছে, অর্থাৎ অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয়ের যে বিষয়গুলো আছে ওখানে প্রচুর কোয়েশ্চেন হয়, তো ওই কোয়েশ্চেন গুলো আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো অনুবন্ধ চতুষ্টয়ের আলোচনা আছে। তারপরে শুরু হচ্ছে অজ্ঞানের লক্ষণ, অজ্ঞানের থেকে জগৎ উৎপত্তি, কার থেকে কে উৎপত্তি হলো, কার মধ্যে কি গুণ আছে, ঠিক আছে, পাঁচটা কোষ, ঠিক আছে, পঞ্চকোষ, কি কি নিয়ে এই কোষগুলো নির্মিত হচ্ছে। তারপর আসলে যারা এগুলো পড়েনি তারা চট করে বুঝতে পারবে না, ওই জন্য আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি। তো এইরকম আসলে কি, যখন তোমরা টেক্সট গুলো পড়বে না, তোমাদের শিক্ষক মশাইরাই বলে দেবেন যে এখানে এইগুলো হচ্ছে মেইন টপিক, বা আরো একটা বোঝার সোজা উপায়, সূচিপত্র খুলবে, বই পেলেই সূচিপত্র খুলবে, দেখবে কি কি টপিকস আছে, ঠিক আছে। ওই মেইন টপিক গুলো ধরে ধরেই তোমরা যদি রেডি করো তোমাদের কোয়েশ্চেন্স বা কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার করতে শুরু করো, দেখবে হয়ে যাবে। হ্যাঁ, এইবারে কি তুমি বলবে যে আমার অত সময় নেই। আমি এটা কোনোদিনই বিশ্বাস করি না যে আমাদের এত সময় নেই বলে, আমাদের প্রচুর সময় আছে। আমরা যদি সময়ের সদ্ব্যবহার করি আমাদের অনেক সময় আছে। তাও আমি বলছি যে বেশি সময় দেওয়ার দরকার নেই, শুধু ছাত্রছাত্রী যদি শনিবার রবিবার করে অন্তত 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা হোক, বা শুধুমাত্র 3 ঘন্টা হোক, এটুকুও যদি দেয়, আর পড়ার সময় ক্লাসগুলো মন দিয়ে শোনে, আর নিজের ওই খাতাটা মেনটেন করে, সরি, তাহলেই কিন্তু অনেকটা হয়ে যাবে। তো বেশ, আমি এই প্রত্যেকটা টপিক আবার বলতে গেলে অনেকটা সময় যাবে, তো এক্স্যাক্টলি আমি আর টপিক গুলো বলছি না, তোমরা সূচিপত্র খুললে সমস্ত টপিক পেয়ে যাবে, ঠিক আছে। আর কেউ যদি স্পেসিফিক্যালি প্রশ্ন করো আমাকে, আমি কোনো একটা স্পেশাল বই ধরে আমি তখন নিশ্চয়ই বলে দেবো, ঠিক আছে। তো তাহলে আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিদ্যাচর্চা প্রতিষ্ঠানকে, তারা এরকম একটি সুন্দর আলোচনা সভার আয়োজন করেছে এবং আমাকে এখানে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা শ্রোতারা, আমি সেই ছাত্রছাত্রীদের, এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের, তাদেরকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই তারা এতক্ষণ শুনেছেন বলে। তো এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন, আমি আমার সাধ্যমতো আমি অবশ্যই উত্তর দেব, এবং হতে পারে যে আমি সমস্ত উত্তর যে আমি জানবো এমনটা নাও হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমি কিভাবে সেই উত্তর জোগাড় করা যায় আমি সেটা পথ নিশ্চয়ই বলে দেবো। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রশ্ন উত্তরের দিকে যাই। হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ পুলক, বলো। হ্যাঁ, বলছিলাম নেটের সিলেবাসে আমাদের দর্শন যে সিলেবাসটা আছে, ওখানে যে কোন বইগুলো পড়লে ভালো হয়, মানে বলতে চাচ্ছি মানে সহজে যা বোঝা যাবে আর কি, সেরকম কিছু বইয়ের যদি নাম, অথারের নাম বলে দেন ভালো হয়। আচ্ছা পুলকেশ, আমি তোমাকে একটা কথা বলি, আমি যখন বলছি যে গ্র্যাজুয়েশন থেকে পড়তে হবে, ঠিক আছে, তার মানেই হচ্ছে যে স্পেসিফিক যে বইটা আছে সেই টেক্সট পড়তে হবে। যদি সাংখ্যকারিকা হয় তাহলে সাংখ্যকারিকা পড়তে হবে, অর্থ সংগ্রহ হয় তাহলে অর্থ সংগ্রহ পড়তে হবে, ঠিক আছে। আমি এইভাবে পুলকেশ বলতে চাইছি। এবারে তুমি বলতে পারো যে পুলকেশ আমি এখন MA পাশ করছি, বলো। বলছি সাংখ্যকারিকার নারায়ণচন্দ্র গোস্বামীর বইটা আছে, কিন্তু বইটা আমার কাছে প্রচন্ড টাফ লাগে, ওই জন্য বলছিলাম সহজে যাতে বোঝা যায় এরকম কিছু। তুমি নেটের জন্য নারায়ণচন্দ্র গোস্বামীজির বই পড়বে কেন? তো মানে কলেজের সিলেবাসে তো স্যার ওনারই বই। দেখো, সাংখ্যকারিকার আরো অন্যান্য বই আছে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে সাংখ্যকারিকার সাংখ্যতত্ত্ব কৌমুদী, তার বাংলা ট্রান্সলেশন, ঠিক আছে, এই একটা বই আছে, ওটা তুমি সংগ্রহ করো, ঠিক আছে। আরেকটা বই একেবারে অত্যন্ত সোজা, জলবৎ তরল, সেটা অবশ্য খুব একটা লাভের হবেও না, কিন্তু প্রাথমিকভাবে ভালো, সেটা হচ্ছে সাংখ্যকারিকা উদ্বোধন কার্যালয় থেকে বেরিয়েছে, একেবারে চটি বই,
হয়তো 20-25 টাকাতে পেয়ে যাবে। শুধুমাত্র কারিকা আছে, তার বাংলা আছে, পুলকেশ। স্যার এইভাবে যদি অন্যান্য বইগুলো একটু বলে নিতেন ভালো হতো আর কি। আচ্ছা, অবশ্যই বলে দেবো, কেন বলে দেবো না, নিশ্চয়ই বলে দেবো। তো দেখো, আমি তাহলে সিলেবাস ধরে ধরেই বলি। হ্যাঁ স্যার। দেখো, সাংখ্যকারিকার জন্য তো আমি বললাম যে তুমি সম্ভবত ওনার নাম হচ্ছে আহ, আহ, পূর্ণচন্দ্র সাংখ্য বেদান্ত চুঞ্চু বা এরকম সাংখ্যকারিকার বই ওনার, ওটা সংগ্রহ পশ্চিমবঙ্গ করতে রাজ্য পারো। পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য পুস্তক পর্ষদ থেকে, হ্যাঁ, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে। তো আরে এগুলো তোমরা যখন গ্রাজুয়েশন এমএতে পড়বে, তোমাদের স্যারেরাই বলে দেবে, স্যার ম্যামেরা, যে এই বইগুলো ভালো। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি, আমি অবশ্যই বলে দিচ্ছি। তো এটা গেল এক। তারপরে বেদান্ত সারের জন্য তোমরা বিপদভঞ্জন পাল মশাইয়ের যে বইটা আছে সেটাও পড়তে পারো। ঠিক আছে, ওটা সুন্দরভাবে উনি সমস্তটা লিখেছেন, বিস্তারিত ভাবেই লিখেছেন। অথবা মেধা চৈতন্য মহারাজের যে বই আছে সেই বই পড়তে পারো, সেখানে টিকা টিপ্পণী বেশি আছে। বিপদভঞ্জন পাল মশাইয়ের বইটি পড়ো, ভালো সুবিধা হবে। এটা গেল। তর্ক সংগ্রহের জন্য কোন বই পড়বে? আবার নারায়ণ চন্দ্র গোস্বামীজির বই পড়লে তোমার সমস্যা হতে পারে। ঠিক আছে, তো সেখানে দীপিকা টিকা সহ অনামিকা রায়চৌধুরী ম্যাডামের একটা বই আছে, দেখেছো পুলকেশ? আচ্ছা। দেখেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওই বইটা পড়বে। আচ্ছা আচ্ছা। অর্থ সংগ্রহের, এবারে দেখো, সবসময় এটা এটা ভেবো না যে তুমি বাংলা বই পড়বে, অনেক সময় হিন্দি বই পড়তে হতে পারে। ঠিক আছে, যেমন তর্ক ভাষার ক্ষেত্রে, হ্যাঁ। বাংলাতে বই আছে, সর্বাণী গাঙ্গুলি ম্যাডামের বই আছে, দেখতে পারো। আর সব থেকে ভালো বই তর্ক ভাষার, সে তো এক কথায় অন্ধ জন চোখ বন্ধ করে বলে দেবে, গঙ্গাধর কর মশাইয়ের যে 2 খণ্ডে বই, তার থেকে তর্ক ভাষার উৎকৃষ্ট বই অন্তত আমি মানে বাংলাতে আমার চোখে পড়েনি। তো কিন্তু সেটা পড়ার জন্য এলএম লাগে, তো দরকার নেই, তোমরা যেটা সহজে বাংলা অনুবাদ ধরে পড়া যায় সেরকম বই নাও। ঠিক আছে, এটা গেল। অর্থ সংগ্রহের জন্য আমি বাংলা বই দেখতে হবে। তোমরা কোন বই পুলকেশ ফলো করছো বাংলাতে অর্থ সংগ্রহের জন্য? নামটা মনে আসছে না স্যার এই মুহূর্তে। কেউ একজন বলবে বাংলা বই কেউ কোনটা ফলো করছো? আমি একটা নাম জানি। যুধিষ্ঠির গোপবাবুরটা আমরা ফলো করি। হ্যাঁ, কে বলছো? স্যার বলবো স্যার, অর্থ সংগ্রহ অনেক, স্বামী ভর্গানন্দ, হ্যাঁ, অর্থ সংগ্রহ। ভর্গানন্দ আছেন। হ্যাঁ, অর্থ সংগ্রহ। স্বামী অলোকানন্দ আছেন, গুরুপদ মুখোপাধ্যায় আছেন, বিশ্বরূপ সাহা আছেন। বেশ বেশ বেশ। তো আমি ভর্গানন্দ মহারাজেটা আমি একটু অ্যাভয়েড করতে বলি, কারণ আমার শিক্ষকেরা বলতেন যে ওখানে কিছু টেকনিক্যাল মিস্টেক্স আছে। তো বাকিগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো আমি ওই জন্য ভর্গানন্দ যে আমি জানি কেউ না কেউ বলবে, ওই জন্য বললাম। ওটা দেখে নিও যে তোমার যে যতটুকু দরকার ততটুকু আছে কিনা। এবারে আমি কোনটা ফলো করি, আমি পরিষ্কার বলি, আমি হিন্দি একটা বই ফলো করি, সেটা হচ্ছে মুসলগাঁওকর, গজানন শাস্ত্রী মুসলগাঁওকরের। সুন্দরভাবে লিখেছেন বিষয়গুলো পরিষ্কার ভাবে, এবং ওই যাকে বলে অন্যূন অনতিরিক্ত, বেশিও না কমও না, যতটুকু দরকার ততটুকু সুন্দরভাবে প্রতিপাদন করেছেন। আমি ওই বইটা ফলো করি, গজানন শাস্ত্রী মুসলগাঁওকর, চৌখম্বা থেকে প্রকাশিত। পাতঞ্জল যোগসূত্রের ক্ষেত্রে অবিসংবাদিত বই হচ্ছে হরিহরানন্দ আরণ্যের বই, কিন্তু ওই বইয়ের ক্ষেত্রেও একই রকম সমস্যা পুলকেশ তোমার হতে পারে। তো ওই জন্য ওখানে ওই পূর্ণচন্দ্র বেদান্ত চুঞ্চু ওনার বই আছে, সেটা তুমি ফলো করতে পারো, পাতঞ্জল যোগ দর্শন। ঠিক আছে, যোগসূত্র এই পোর্শনটার জন্য, ওটাও পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকেই বেরিয়েছে। বেশ, এটা গেল। তারপরে হচ্ছে বাদরায়ণের ব্রহ্মসূত্র, এর জন্য অজস্র বই আছে। এবারে এর জন্য বাংলায় সব থেকে ভালো বই, দুজনের বই আমি পড়েছি, রাজেন্দ্রনাথ ঘোষ, তার বেদান্ত দর্শন বলে বই আছে, এবং আরেকটি বই আমি যেটা বলি সবসময়, স্বামী বিশ্বরূপানন্দের বই 4 খণ্ডে আছে। এই দুটো দারুণ বই আর কি, কিন্তু সমস্যা হয় সকলের ওই যে বিস্তারিত আলোচনা আছে। তোমরা এখানে ফলো করো দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ। ঠিক আছে, ওনার শুধুমাত্র ফার্স্ট খণ্ডটা নিও, বেদান্ত দর্শন প্রথম খণ্ড, দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে বেরিয়েছে।
এবং বইটা কোথায় পাবে? যদি প্রেসিডেন্সি দিয়ে ঢোকো কলেজ স্ট্রিটে, ঢুকেই হ্যাঁ কফি হাউসটা পেরুলে একটু বাঁ দিকে একটা রাস্তা রোডের দিকে চলে যায় না, ঠিক আছে? হ্যাঁ ওই রাস্তাতে একটু জাস্ট ঢুকেই জাস্ট দুটো দোকান পরেই দেখবে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড, ওখান থেকে নিয়ে নিতে পারো, ঠিক আছে? বইটার নাম কি স্যার? দুর্গাচরণ সাংখ্য বেদান্ত বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন প্রথম খণ্ড। অ্যাকচুয়ালি এটা কালীবর বেদান্ত বাগীশ অনুদিত, দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ কর্তৃক সম্পাদিত, আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। আর ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলীর জন্য আমি সবসময় পঞ্চানন শাস্ত্রীর বই বলি। বাংলাটা এখন এভেলেবেল আছে, ভাষা পরিচ্ছেদ বলে বেরিয়েছে, ভাষা পরিচ্ছেদ মহাবোধি থেকে বেরিয়েছে, ভাষা পরিচ্ছেদ বলে, ওটা দেখতে পারো। না হলে ওখানে প্রচুর নাকি টাইপিং মিস্টেক, বানান ভুল ইত্যাদি হয়েছে বলে শুনছি। আমার কাছে যেহেতু জেরক্সটা আছে, পুরানো জেরক্সটা, তাই আমি আর দেখি না। তো যাই হোক, এটা হলো ব্যাপার। আর সর্বদর্শন সংগ্রহ, জৈনিজম এন্ড স্যার বুদ্ধিজম। স্যার হ্যাঁ হ্যাঁ বলছি, হ্যাঁ ওই ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলীর বইটির নাম যদি আরেকবার একটু বলেন। হ্যাঁ, বইটার নাম হচ্ছে দাঁড়ান, আমার হাতের কাছে রয়েছে, বইটার নাম হচ্ছে ভাষা পরিচ্ছেদ। আর স্যার কোথা থেকে পাবো এটা? মহাবোধি, এটা কি বললেন? এটা এখন মহাবোধির থেকে বেরিয়েছে, ওরা রিসেন্ট পাবলিশ করেছে, আচ্ছা স্যার। বাংলা অনুবাদ সহ। এবং বাংলা অনুবাদটা এত পরিষ্কার যে মানে এবং আলোচনাগুলো এত সুন্দর, এত পরিষ্কার। মানে আমি তো পঞ্চানন ভট্টাচার্য শাস্ত্রীর ফ্যান, তার কারণ ওনার বেদান্ত পরিভাষা ও অনুবাদও আমি পড়েছি। ওনার যতগুলো বই আছে এত ক্লিয়ার কনসেপ্ট, সত্যি মানে খুব আমরা গর্বিত যে এরকম মানুষজন ছিলেন এবং আমাদের জন্য বই লিখে গেছে। আচ্ছা, সর্বদর্শন সংগ্রহ? সর্বদর্শন সংগ্রহের জন্য জৈনিজম এন্ড বুদ্ধিজম, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, এখানেও পঞ্চানন শাস্ত্রীজির বই আছে, জৈন, এবং কিন্তু দুটোই আউট অফ প্রিন্ট, জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন, ঠিক আছে? যদি পাওয়া যায় অবশ্যই সেগুলিকে সংগ্রহ করো। আর যদি একান্তই না পাচ্ছ, ঠিক আছে, তাহলে অমিত ভট্টাচার্য স্যারের আছেন, অমিত স্যারের তো বই আছেই, অমিত ভট্টাচার্য, ওনার বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন দুটো আলাদা আলাদা বই আছে। আবার একটা ওনার বেরিয়েছে, 3টে, 4 ভাগ বৌদ্ধ জৈন 3টে মিশিয়ে ওনাকে একটা অখণ্ড বেরিয়েছে কিনা আমি জানি না, বেরিয়েছে সম্ভবত। তো আলাদা আলাদাই নিও, জৈনিজম এন্ড বুদ্ধিজম। উনিও সুন্দর করে লিখেছেন, বিষয়গুলোকে প্রতিপাদন করেছেন। ঠিক আছে। হ্যালো স্যার, ঠিক আছে, হ্যাঁ বলছিলাম সাংখ্যকারিকা যে বইটা বললেন না, যে শুধুমাত্র কারিকা এবং ব্যাখ্যা দিয়েছে, বইটার নামটা কি বলছিলেন? ওটার বইটার নামই হচ্ছে সাংখ্যকারিকা। সাংখ্যকারিকা, কিন্তু স্যার লেখকটার নামটা? লেখকের নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো কিন্তু আমি শিওর একটা বইই আছে, ওই নামে একটা বইই আছে উদ্বোধনের প্রকাশনে, ঠিক আছে? তো যদি যাও তোমরা ওই বইটা পেয়ে যাবে, এবং পাতলা বই, হার্ডলি 20-30 টাকা দাম হবে। স্যার বলছি, ব্রহ্মসূত্রের কি কোন রাইটারের বই বললেন, একটু যদি বলেন। ব্রহ্মসূত্রের জন্য আমি বললাম যে দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ এডিটেড বেদান্ত দর্শন প্রথম খণ্ড, দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। আচ্ছা স্যার, ঠিক আছে। এভেলেবেল আছে এটা। স্যার হ্যাঁ হ্যালো, বলো। কি বলছো বোঝা যাচ্ছে সাংখ্যকারিকা না। যেটা বললেন, হ্যাঁ পুলকেশ বল। সাংখ্যকারিকা যেটা বললেন 20 বা 30 টাকা, ওটা হচ্ছে স্বামী ভাবঘনানন্দের একটা ব্যাস আছে ব্যাস ব্যাস, আমার কাছে। স্বামী ভাবঘনানন্দ ওনারই। হয়তো 20 টাকা 25 টাকা এরকম সামথিং হ্যাঁ নেবে। হ্যাঁ, ওইরকমই, খুব খুব কম দাম, একেবারে কারিকা এবং মিনিং। কিন্তু আমি বলছি দ্যাট ইজ নট ইনাফ, কারণ এই তত্ত্বকৌমুদি থেকে প্রশ্ন আসছে এবং আসবে। আমি তার জন্য ওই পূর্ণ, যেটা আমি বললাম রাজ্য পুস্তক পর্ষদ থেকে প্রকাশিত, সেই বইটি গ্রহণ করতে। আচ্ছা স্যার। স্যার হ্যাঁ হ্যালো স্যার, আচ্ছা, আমি স্যার, আমি বলছি বেদান্ত কি, ডান দিকে একটা রেইজ হ্যান্ড বলে অপশন আছে, হাতের মতো একটা রয়েছে, দেখুন ওটা একটা, ওটা যারা ক্লিক করবেন আমি তাদেরকে জিজ্ঞেস করবো, কারণ না হলে সবাই একসাথে বলছে তো ক্যাওস হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবিনাশ বলো। স্যার ওই আপনি যেমন বিভিন্ন সোর্সের কথা বলছিলেন, ইউটিউব চ্যানেল, তো হ্যাঁ সেরকম কি কিছু সাইট বা ইউটিউব চ্যানেল আরো এক দুটো নাম? দেখো, আমি বলে দিচ্ছি তোমাকে, তোমাদের তর্কতে তো তর্ক সংগ্রহ, কারিকা, ভাষা পরিচ্ছেদ, ন্যায়ের জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। তো দেখো ওখানে বিশ্বনাথ ধিতাল বলে একজন আছেন, বিশ্বনাথ ধিতাল,
ঠিক আছে, VISWA, বিশ্বনাথ ধিতাল। তো ওনার ইউটিউবে প্রায় মনে হয় 200-250 ক্লাস ছাড়া আছে। মানে আমি ন্যায় দর্শন প্রচুর ভয় পেতাম, মানে একেবারে MA ফার্স্ট ইয়ার অব্দি। MA ফার্স্ট ইয়ারে আমি ওনাকে পেয়েছিলাম ক্লাসে, এত সুন্দর করে বুঝিয়েছিলেন, মানে আমার ন্যায় ভয় তখনই দূরীভূত হয়। তারপরে আমি আবার ন্যায়কে অন্যভাবে পড়া শুরু করি। অল ক্লাসেস আর অ্যাভেলেবল, ঠিক আছে। তো বিশ্বনাথ ধিতালের ক্লাস তোমরা দেখো, ওখানে সমস্ত মানে পুরো তর্ক সংগ্রহ পেয়ে যাবে, পুরো মুক্তাবলী মানে ন্যায় সিদ্ধান্ত মুক্তাবলী পুরো পেয়ে যাবে, এবং পড়তে পড়তে না দেখবে সব বুঝতে পারবে, এত সোজা করে বলেন, এত সুন্দর করে বুঝিয়ে দেন। এটা গেল এক। সেকেন্ড হচ্ছে ব্যাকরণের জন্য আমি ওই যে বললাম না, ভিওমা ল্যাবস, VYOMA, ভিওমা LABS, ভিওমা ল্যাবস দিয়ে সার্চ করো ইউটিউবে, দেখবে ওদের প্রচুর ক্লাসেস আছে, প্রচুর ক্লাসেস আছে, ফ্রি ক্লাসেস, অল ফ্রি ক্লাসেস। দেখো সে যুগ পেরিয়ে গেছে যে যুগে শুধুমাত্র নেট সেটের বই পড়ে নেট সেট পাস করা যেত। এখন একেবারে টেক্সট থেকে ভেতরে ভেতরে প্রশ্ন হয়। আর আমি নেট সেটের বই যেটুকু উল্টে পাল্টে দেখেছি, মানে এখন তো দ্যাট ইজ নট অ্যাট অল ইনাফ। একটা মানে গাইড হিসাবে পাশে রাখতে পারো, কিন্তু যদি ভাবো ওটা পড়ে তুমি, আমি তোমাকে বলে দেবো তুমি আরিহান্তের বই কেনো, বা আমি তোমাকে বলবো তুমি উৎকর্ষের বই কেনো, তুমি ওটা গিয়ে কিনবে, দিয়ে তুমি ওটা পড়ে পাশ করে যাবে, আমি একদম আশা রাখি না, সে আশা আমি রাখি না। তো কারণ ওরা তো সিলেবাসের বাইরে এক পাও বেরোয়নি, কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন তো সাংখ্যকারিকা বলো, বেদান্ত সার বলো, যেটুকু আছে তার বাইরেও অজস্র প্রশ্ন আসছে। সুতরাং কনসেপ্ট, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে, আর প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে পড়তে হবে। আমি ওইভাবে আমি নাম বলতে চাইছি না, তোমরা তো সবই জানো, কেন জিজ্ঞেস করছো বলো তো? নেটের বই বাজারে গেলেই তুমি সাথে সাথে আরিহান্তের পেয়ে যাবে, উৎকর্ষের পেয়ে যাবে। কোন বইটা খারাপ? সব বই ভালো, কিন্তু ওরা ওই আর কি, ওদের একটা সীমাবদ্ধতা আছে। ওরা ওরা ওইটুকু বইয়ের মধ্যে ওরা সমস্ত বিষয় ধরিয়ে দিচ্ছে, ভাবো তাহলে কত বিস্তৃত ওরা আলোচনা করছে। অবশ্যই সেই বিস্তৃত আলোচনা নেই সেখানে, তোমাকেই টেক্সটটা ধরে পড়তে হবে, তোমাকেই সুন্দর করে পুরোটা নোটস তৈরি করে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে ছিল স্যার। হ্যালো হ্যাঁ, তুমি রেইজ হ্যান্ড করো, আমি জিজ্ঞেস করে নেবো। দেখো ডান দিকে হাত একটা আছে। স্যার, আমি ওটা করে রাখছি হাতটা। হ্যাঁ করে রাখো, বেশ। মুন্নি তুমি বলবে? হ্যাঁ হ্যাঁ ও মুন্নি বলো বলো বলো। স্যার, আমি বলতে চাইছি যে বেদান্ত সারে বিষয়টা হচ্ছে 1 থেকে 130টার মতন বিষয় আছে, সবগুলোই কি পড়তে হবে? দেখো 1 থেকে 130টা মেইন বিষয় তো 1 থেকে, সরি, হ্যাঁ কোনটা বলছো? ওই যে সামনে মঙ্গলাচরণ থেকে জীবন মুক্তির বেশ শেষ বেশ, পর্যন্ত। আমি তোমাকে বলে দিচ্ছি কতগুলো বিষয় আছে, আমি তোমাকে পর পর বলছি। দেখো 1 সেকেন্ড। বেদান্ত সারে, ঠিক আছে, মানে একেবারে শুধুমাত্র বেদান্ত সারই বলছি। বেদান্ত সারে তুমি কি কি পাবে? প্রথমে মঙ্গলাচরণ পেলে, ওটা বুঝে নিলে, তারপরে বেদান্তের অনুবন্ধ চতুষ্টয় বুঝে নিলে, মানে অধিকারী, বিষয় সম্বন্ধ, প্রয়োজন যা আছে বুঝে নিলে, এটা বুঝলেই তোমার একটা বড় অংশ বোঝা হয়ে গেল। তারপরে অধ্যারোপ অপবাদ আছে, ঠিক আছে, অধ্যারোপ অপবাদ বুঝলে, তাহলে আমি দুটো টপিক বললাম, মঙ্গলাচরণটাকে তো ধরলে, ঠিক আছে। তো মঙ্গলাচরণের পরেই আসছে তোমার অনুবন্ধ চতুষ্টয়, তারপরে অধ্যারোপ অপবাদ হলো, অধ্যারোপ অপবাদের পরে তোমার চলে আসছে অজ্ঞান, যদি এটা অধ্যারোপ অপবাদের মধ্যেই, তোমাকে আমি ভেঙে বলছি। অজ্ঞান, অজ্ঞানের লক্ষণ, অজ্ঞানের শক্তি, তারপরে পরিণাম, বিবর্ত, এই যে পোর্শনটা আছে, ওই পোর্শনটা দেখলে, ওই পোর্শনটা দেখার পরে জগৎ সৃষ্টি নিয়ে চলে আসছে, সেখানে সমষ্টি অজ্ঞান, ব্যষ্টি অজ্ঞান, এই যে পুরো জগৎ সৃষ্টি প্রক্রিয়াটা আছে, জগৎ সৃষ্টি প্রক্রিয়াটা দেখলে, ঠিক আছে। জগৎ সৃষ্টি প্রক্রিয়া যেখানে শেষ হবে, তারপর থেকে শুরু হবে মহাবাক্য বিচার, ঠিক আছে। তুমি তারপরে মহাবাক্য বিচার দেখলে, এবং মহাবাক্য বিচার যেখানে শেষ হবে, তারপর থেকে ওই সমাধি, শ্রবণ মনন নিদিধ্যাসন সমাধি, এইগুলো নিয়ে আলোচনা আছে, সেগুলো দেখলে। তো এই হচ্ছে পুরোটার ছবি, বুঝতে পারছো তো? তারপরে সমাধির ক্ষেত্রে নির্বিকল্পক সমাধির যে 8টা অঙ্গ আছে, সেই 8টা অঙ্গ, সমাধি 2 প্রকার, নির্বিকল্পক সবিকল্পক, মুক্তি 2 প্রকার, জীবন মুক্তি, বিদেহ মুক্তি, এই।
তার মানে স্যার কোনটা বাদ গেল? কিছুই বাদ গেল না, পুরোটাই বুঝতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, বেশ। শরীত দাস, শরীত বলবে? হ্যাঁ স্যার, আসলে আপনি যেহেতু বইয়ের বিষয়গুলো নিয়ে বলছেন, আমি আপনার কাছে ওই জন্য জানতে চাইছি, যদিও এটা এই বিষয়ের মধ্যে নয়। আসলে উম, বিভিন্ন অষ্টাধ্যায়ী ব্যাকরণের বিভিন্ন সম্পাদনা বাজারে পাওয়া যাচ্ছে, পাণিনি শব্দশাস্ত্র, পাণিনিয়ম ইত্যাদি, কিন্তু আমি অনেকদিন ধরে মূল অষ্টাধ্যায়ীটাই খুঁজছি, কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে না। তো এটা কিভাবে পাবো? তুমি খুঁজেছো কোথায় কোথায় আগে বল? কলেজ স্ট্রিটের বিভিন্ন দোকানে খুঁজেছি, মানে বিভিন্ন কোন দোকানে? সম্পাদনার কোন দোকানে? যেমন ওই এমজি রোড দিয়ে সোজা যেতেই যে রাস্তার ওইদিকে যে প্রেসিডেন্সির ওপাশে যেতে যে দোকানগুলো আছে, তারপরে বেশ। আমি আরো কিছু দোকানে খুঁজেছি। মানে সম্পাদনা অনেক পাওয়া যাচ্ছে, কিন্তু মূল যে অষ্টাধ্যায়ী, যেমন কবিগুরুর সঞ্চয়িতা, হুম। যেভাবে মূল সঞ্চয়িতা পাওয়া যায়, ব্যাপারটা ঠিক সেরকম পাণিনির অষ্টাধ্যায়ী, মহর্ষি পাণিনি, এরকম একটা পাওয়া যাচ্ছে না। এবার আমি বেশ। অনেক অধ্যাপকদের জিজ্ঞাসা করেছি, তারা বলছেন মূল অষ্টাধ্যায়ী এখন আর পাওয়া যায় না, অমুক তমুক না ইত্যাদি না, আর এগুলো কি। সব, এগুলো তোমাকে একটু ভুলকে দিয়েছেন, সবই পাওয়া যায়। ঠিক আছে, আমি তোমাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ স্যার। আমি মেসেজে দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড। বেশ। আমি একটা ফোন নাম্বার দিয়েছি, দেখো তো পেয়েছো? শরীর পেয়েছো? হ্যাঁ স্যার, পেয়েছি। ব্যাস, ওই নাম্বারটা সেভ করে রাখো। এনি শুক্লাজি, ওনার বইয়ের দোকানের নাম হচ্ছে বেনারস মার্কেন্টাইল। ঠিক আছে, কোথায় আচ্ছা। পাবে? কলেজ স্ট্রিট থেকে হাওড়ার দিকে হাঁটতে আরম্ভ করবে। হ্যাঁ ঠিক আছে, কলেজ স্ট্রিট থেকে হাওড়ার দিকে হাঁটতে আরম্ভ করবে। হাঁটতে 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 যখন দেখবে ক্রসিং চলে এসেছে, ঠিক হ্যাঁ আছে, ডান দিকের ফুট ধরে হাঁটবে। ক্রসিং এর ঠিক যেখানে ক্রসিংটা আছে, ঠিক আছে, সেই ক্রসিং এর আহ, যে রাস্তার এই পাশে তুমি যেদিকে হাঁটছো সে পাশে জাস্ট 3টে দোকান এর আগেই দেখবে ডান দিকে একটা ছোট্ট গেটের মতো রয়েছে, উপরে লেখা আছে হ্যাঁ বেনারস মার্কেন্টাইল। বেনারস মার্কেন্টাইলে যাবে, ঠিক আছে, গিয়ে হ্যাঁ। আহ, আহ, বলবে যে আমাকে শুধুমাত্র অষ্টাধ্যায়ী দিন, ঠিক আছে, পেয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে। যে কোনো বই কি ওখানে পাওয়া যাবে না না, শুধুমাত্র? এখানে ও যেহেতু শুধুমাত্র অষ্টাধ্যায়ী বললো, সেই জন্য আমি বললাম। তো ওখানে মানে বিশেষ করে তোমার ওই বারাণসীর যে বইগুলো আছে, দিল্লি এবং বারাণসীর বইগুলো ওখান থেকে পাওয়া যায়, এবং ভালো ছাড় দেন, 10% থেকে 20% অব্দি ছাড় দেন শুক্লাজি। স্যার, এভাবে এভাবে কি মহাভাষ্য আর বার্তিকও পাওয়া যেতে পারে? সমস্ত পেয়ে যাবে ওখানে। আচ্ছা স্যার। বেশ। মৈত্রেয়ী, বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি যেরকম ওই দর্শন থেকে এরকম কোনো ইউটিউব চ্যানেল যেরকম বলছেন বা গ্রামার থেকে, যদি একটু বেদের কিছু বলে দেন তাহলে স্যার খুব ভালো হয়। বেদের জন্য মানে বেদের সূক্তগুলো ধরে ধরে পড়ার কথা বলছো? স্যার সুক্ত বা আমাদের স্পেশালি ওই যজ্ঞের ব্যাপারগুলো যদি একটু কোথাও পাওয়া যায়। দেখো, এরকম অনেক গ্রুপ আছে জানো তো, যারা এই সকল বিষয় নিয়ে আলোচনা করে। তুমি একটু সার্চ দিও, গুগল গ্রুপস বলে, ঠিক আছে, সেখানে কোথায় অনেকেই স্যার? আছেন। হ্যাঁ, কোন মানে কোথায় গ্রুপ আছে? আমার গুগলে জানা সার্চ নেই। দিও, গুগলে সার্চ দিও, আচ্ছা অবশ্যই পাবে। তাছাড়া এমনি সার্চ দিলে কিছু না কিছু মেটেরিয়ালস তো উঠে আসবেই। আচ্ছা, মানে আর যদি সুক্তের কথা বলি তাহলে আছে এরকম কিছু? হ্যাঁ, পাবে। হ্যাঁ, এবারে কি নেটের জন্য সুক্ত পড়া আলাদা রকম, তুমি না না তুমি না যদি না অন্য না না, তুমি না, যদি নেট। আলাদাভাবে পড়তে চাও, যেভাবে বলছো হুম আর কি, সেভাবে হুম। আলোচনা নিশ্চয়ই পাবে। আর যদি না পাও, ঠিক আছে, আহ আচ্ছা তাহলে কি করতে হবে, তখন তোমাকে যারা ভালো জানেন এবং পড়াচ্ছেন তাদের সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে। স্যার, এই বিষয়ে কারণ আপনি কি কি, আমাকে এখন সাহায্য? এখন অনলাইন ক্লাসেস, ঠিক আছে, হ্যাঁ, তুমি যদি তাদেরকে পাচ্ছি না রিকোয়েস্ট করো যে আমি আপনার ক্লাস করতে চাই, গুগল মিটের লিংকটা শেয়ার করতে তিনি খুব একটা বেশি কষ্ট পাবেন না বলে আমার মনে হয়। আচ্ছা, ঠিক আছে। বেশ। হরিপদ, হরিপদ অধিকারী, হরিপদ বলো। বলছিলাম স্যার, আমি তর্ক সংগ্রহটা পড়েছিলাম। এবার যখন হ্যাঁ। মানে ওই বৈশেষিক দর্শন বা ন্যায় দর্শন পড়ছি, ঠিক আছে,
মানে স্যার হ্যাঁ, বিষয়বস্তুটা এক, মানে লক্ষণটা একটু এর একটু সামান্য পার্থক্য আছে, ওখানে কি মানে জিনিসটা কি একটু আলাদা আলাদা ব্যাপার আছে না একই রকম বলতে চাইছে? কোথায় লক্ষণের পার্থক্য হয়েছে বলো তো? মানে আমি পড়েছি একরকম ভাবে, মানে সেটা আমার একটু মানে অন্যরকম ভাবে লাগছে। না না, তুমি আগে আমাকে একটা উদাহরণ দাও, নাহলে বুঝবো কি করে? দেখুন এমন বলছি, যেমন পৃথিবী তেজ বায় বাকাশ তোমার আকাশ কাল দিগাস বা বানাংসি নবৈব দ্রব্যাণী, হুম। কিন্তু ওখানে নব, এখানে নব আছে নবৈব নেই, এরকম ভাবে আছে আমি দেখলাম। নব আছে নবৈব নেই। হ্যাঁ আহ কিন্তু ওখানে মেইন টেক্সট আছে তত্র দ্রব্যাণি, তত্র দ্রব্যাণি দিয়ে শুরু হচ্ছে। তত্র হ্যাঁ। দ্রব্যাণি পৃথিব্যপ্তেজো বায়ুকাশ কাল দিগাত্ম মনাংসি নবৈব, পূর্ণচ্ছেদ। হুম। তো মানে সমস্যাটা কি হলো? না সমস্যা নেই, বলছিলাম স্যার বিষয়বস্তুটা শুধু জানলেই হবে, এখানে মানে লক্ষণটা খুব একটা ফ্যাক্ট করবে না তো নেটের ক্ষেত্রে? লক্ষণটাও তো বিষয়বস্তুর মধ্যেই পড়ে। আমি তো গোটা টেক্সটটা মুখস্থ করতে বললাম হরিপদ, যে তুমি পুরো মুখস্থ করবে। নিধায় হৃদি বিশ্বেশম বিধায় গুরুবন্দনম বালানাম সুখবোধায় ক্রিয়তে তর্ক সংগ্রহ পৃথিব্য, তারপরে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় ভাবা সপ্ত পদার্থ তত্র দ্রব্যাণি পৃথিব্য তেজো বায়ুকাশ কালদিগাত্ম মনাংসি নবৈব। তারপরে রূপরস গন্ধস্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব সংযোগ বিভাগ পরত্ব অপরত্ব গুরুত্ব দ্রবত্ব স্নেহ শব্দ বুদ্ধি সুখ হ্যাঁ দুঃখেচ্ছা দ্বেষ প্রয়ত্ন ধর্মাধর্ম সংস্কার চতুর্বিংশতি গুণা উৎক্ষেপণা, এরকম করে পুরো টানা মুখস্থ মেরে দেবে। হ্যাঁ। বলছি আমি তো স্যার পুরোটা বাদ দেবে কি তাহলে? আছে নাকি স্যার, আমি এটাই জানতে চাইছি। হ্যাঁ, বলছি আলাদা কোনো পার্থক্য আছে নাকি মানে ইয়ে তর্ক সংগ্রহের সঙ্গে বৈশেষিক দর্শনের? ও আচ্ছা, তর্ক সংগ্রহ এবং বৈশেষিক দর্শনের কোনো পার্থক্য আছে কিনা, বেশ এটা প্রশ্ন। বেশ ঠিক আছে, দেখো তর্ক সংগ্রহ হচ্ছে ন্যায় এবং বৈশেষিক দুটো দর্শনেরই প্রকরণ একটা গ্রন্থ। প্রকরণ গ্রন্থ। হুম। মানে দুটো দর্শনে প্রবেশের জন্য একটা গেটের মতো বলতে পারো। হুম। ঠিক আছে, এই হচ্ছে কথা। এইবারে কি, হ্যাঁ এখানে ন্যায় দর্শনেরও কথা আছে, বৈশেষিক দর্শনেরও কথা। যেমন ধরো 7টা পদার্থ, এটা বৈশেষিক দর্শন স্বীকার করে, ন্যায় তো 16টা পদার্থ স্বীকার করে, ঠিক হুম। কিনা? তো ন্যায় বৈশেষিক মিলঝুলকার এখানে আছে আর কি। এটা একটা ন্যায় বৈশেষিকের খিচুড়ি বলতে পারো। তবে হ্যাঁ, তার মানে এই নয় যে ন্যায়ের যে 16টা পদার্থ তার সাথে বৈশেষিকের 7টা পদার্থের বিরোধ আছে। তোমরা যদি কারিকাবলি পড়ো, সেখানে সিদ্ধান্ত মুক্তাবলীর উপর একটা টিকা হচ্ছে দিনকরী। সেই দিনকরী টিকাতে পরিষ্কার ভাবে যতগুলো ওই যে 7টা পদার্থ আছে, সেই 7টা পদার্থের মধ্যে ন্যায় সম্মত যে ষোড়শ পদার্থ তাদের অন্তর্ভাব দেখানো আছে। যাই হোক, সেসব পরে পড়বে। বিষয়টা হচ্ছে এটাই হরিপদ, যে তুমি পড়ো, লক্ষণগুলোও মন দিয়ে পড়বে। আর ন্যায় দর্শনের সাথে বৈশেষিক দর্শনের সামান্য পার্থক্য আছে। ন্যায় দর্শনে 4টে প্রমাণ স্বীকার করা হয়, বৈশেষিক দর্শনে 2টো প্রমাণ স্বীকার করা হয়, ঠিক কিনা? হুম। তো ন্যায় দর্শনে পিঠর পাকবাদ স্বীকার করা হয়, বৈশেষিক দর্শনে পিলু পাকবাদ স্বীকার করা হয়। এরকম পার্থক্য তো থাকবেই, তার জন্যই তো দুটো দর্শন আলাদা, কিন্তু দুটো দর্শনের মতের সাদৃশ্যও আছে। আচ্ছা। হরিপদ বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ, মধুমঙ্গল বলবে কিছু? বলছি স্যার, আমাদের এই বিদ্যাসাগর ইউনিভার্সিটি পার্ট 2 এ এম.এ তে একটা রয়েছে মানমেয়োদয়, এটা কি টেটে এই নেটে ও আছে না, বা এর বাংলা? নেটের সিলেবাসে তো মানমেয়োদয় নেই। মানমেয়োদয়টা হচ্ছে একই রকম মীমাংসা দর্শনের একটা গ্রন্থ, প্রাথমিক গ্রন্থ, ঠিক আছে? তো আচ্ছা মানমেয়োদয় আহ, ওটাও, হ্যাঁ বলো। না কিছু বলিনি স্যার। হ্যাঁ, মানমেয়োদয় কিন্তু নেটের সিলেবাসে নেই, ঠিক আছে? কিন্তু মানমেয়োদয় পড়লে একটা ধারণা তো অবশ্যই হয়ে যায়। স্যার বাংলা কোনো বই আছে এর উপরে? মানমেয়োদয়ের ওপরে মেধা চৈতন্য মহারাজের বই আছে, সংস্কৃত কলেজ পাবলিকেশন। আচ্ছা, মেধা চৈতন্য, ঠিক আছে হ্যাঁ, স্যার। ওখানে মেধা চৈতন্য নামটা যদি না পাওয়া যায়, তাহলে ওখানে ভূতনাথ সপ্ততীর্থ বলে থাকবে, ভূতনাথ নবতীর্থ সম্ভবত। মেধা চৈতন্য মহারাজের নামেই থাকবে মাননীয়তায়। আর যদি না পান, তাহলে পরিচিত কারোর কাছ থেকে জেরক্স করতে হবে আর কি। আমার ঠিক মনে আছে হয় স্যার, ঠিক আছে। আপনার যারা স্যারেরা আছেন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে, তাদের মধ্যে উত্তম স্যারের কাছে নিশ্চয়ই থাকার কথা।
বেশ, ঠিক আছে। আহ শরীত আবার শরীত হাত নামিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানেই আমাদের প্রশ্নের ব্যাপার শেষ করি। আর যদি কারো প্রশ্ন থাকে বলতে পারেন। স্যার না না আরেকটা স্যার, আমার একটা প্রশ্ন আসলে আছে। হ্যাঁ, বলো। উনি আগে বলে নিক, যিনি আমার আগে বলা শুরু করেছিলেন। কে বলছিলেন আমি তো সেটাই বুঝতে হ্যালো পারছি স্যার, না। আমি পুলকেশ বলছিলাম স্যার। হ্যাঁ পুলকেশ, একটু আরেকজন বলুক, তারপরে তুমি বলো, তুমি তো বলেছো একবার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বলো বলো, কে বলছিলে বলো। হ্যাঁ স্যার, আমি বলছিলাম। হ্যাঁ, নামটা একটু বলো। শরীত। হ্যাঁ শরীত, বলো। তুমিও তো বললে, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমি একটা আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি পড়ার বিষয়ে। আমি যখন কোনো কিছু একটা পড়তে যাই, কোনো একটা কিছু মুখস্থ করতে, ধরুন রঘুবংশম থেকে কিছু একটা, তা আমি একটা শ্লোক মুখস্থ করছি। এবার মুখস্থ করতে করতে আমার মনে হলো যে এবার এর অর্থ জানতে হবে। অর্থ জানা শুরু করলাম, তারপরে মনে হলো ছন্দ, তারপরে মনে হলো অলংকার, ছন্দের কটা মাত্রা কি, এত কিছু করতে করতে অবশেষে আমি দেখি যে আমার কোনোটাই হয়নি। তাহলে স্যার আমার কিভাবে পড়া উচিত? লক্ষ্য ঠিক করতে হবে। ধরুন ধরো তুমি ঠিক করলে, তুমি থাকো কোথায় শরীত? আমি থাকি কাকদ্বীপে। আমার বাড়ি যাদবপুরে, ইতিমধ্যে কাকদ্বীপে থাকি এবং কাকদ্বীপ কলেজে আমি পড়ি, বিএ বেশ ঠিক ফার্স্ট আছে, ইয়ার। তোমার তোমার বাড়ি যাদবপুরে, আমি যাদবপুর থেকেই বলছি। ধরো তুমি যাদবপুর থেকে একটু শ্যামবাজার আসবে, ঠিক আছে। হ্যাঁ। তুমি বলছো যে স্যার আমি যাদবপুর থেকে একটু বেরোই, বেরিয়ে পাশে মাসির চায়ের দোকান আছে, আমি চাটা খাই। চা খেয়ে আমার তারপরে মনে হয় একটু বাঁ দিকে একটু হাঁটা শুরু করি। আর আপনি জানেনই তো, রাস্তার পাড়ে রামকৃষ্ণ মিশন পড়ে। রামকৃষ্ণ মিশন পড়লে ওই মিউজিয়ামটা আমার স্যার না দেখে যেতে ইচ্ছে হয় না। আমি দেখি, দেখতে দেখতে স্যার আমি যখন প্রায় 1.5-2 বছর পরে আমি শ্যামবাজার গিয়ে পৌঁছাই। এবার কিভাবে আমি তাড়াতাড়ি শ্যামবাজার পৌঁছাবো, বাকিগুলো দেখবে না, সোজা চলে যাবে। ঠিক আছে, প্ল্যান করবে হ্যাঁ যে একদিন একদিন মিউজিয়াম যাবে, প্ল্যান করবে যে একদিন আমি মাসির দোকানে চা খাবো, ঠিক আছে। প্ল্যান করবে অন্যদিন আরেক করবো, ঠিক এভাবে পড়াশোনা করো। যে তুমি যেদিন মুখস্থ করবে ঠিক করবে, শ্লোক মুখস্থ করো, টিকা পড়বে ঠিক করো, টিকা সুন্দরভাবে পড়ো। বুঝতে পেরেছো? এটা পুরো প্ল্যানিং এর উপরে দাঁড়িয়ে আছে শুধু। হ্যাঁ স্যার, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। সুজয়, সুজয় বিশ্বাস, সুজয় বলো। হ্যাঁ স্যার, লিপির জন্য কি বই ফলো করব নেটে? লিপির জন্য তো এখন মানে সুন্দর সুন্দর বই লিখে ফেলেছেন সিলেবাসে আসার পর থেকে। নিত্যকালের তুই পুরাতন, ওটা অবশ্য ইনস্ক্রিপশনের জন্য, সরি, নিত্যকালের তুই হ্যাঁ, পুরাতন। দেবার্চনা সরকার। হ্যাঁ, দেবার্চনা ম্যাডামের বইগুলো ফলো করো, আমি বড় সুন্দর পরিষ্কার লেখেন, আর ওখানেই স্যার ওই কিন্তু সমস্তটা আছে। হ্যাঁ স্যার বলছি, ওই পাশ্চাত্য লিপিকারের বা বিভিন্ন যে কিছু কিছু নাম আসছে, সেগুলো মানে ইউটিউবে বা কোনো বই কিভাবে কি পাবো? পাশ্চাত্য লিপিকারের নাম দেখো, এবারে তো তাহলে তো একেবারে সেই মানে যেগুলো বিখ্যাত বই সেই নামগুলোই বলতে হয়। তো সেই রকম দেখো, আমি প্রাথমিকভাবে আমি যদি বলি আর কি, যে এই যে বইগুলো নিত্যকালের তুই পুরাতন বা উনি যে বইগুলো বার করেছেন আর কি, সেই বইগুলো দেখা যেতে পারে। ঠিক আছে, সেই বইগুলো আমার মনে হয় প্রাথমিকভাবে ঠিক আছে। এবারে বাকি ধরো ওই যে লিপির যে তুমি যে বিষয়গুলো বলছো স্পেসিফিক্যালি ওই জায়গাগুলো, তো সেই জায়গায় আমি সাজেস্ট করতে পারি এটা, যে যারা লিপি নিয়ে পড়াশোনা করছেন তাদের সাথে একবার জাস্ট কথা বলে নিলে এই বিষয়টা নিয়ে, যে ঠিক আছে স্যার। এই পাশ্চাত্যে কারা কারা রয়েছে। ধরো শোনো, আমরা যখন উপরের দিকে যাই আমাদের অপরের সহায়তা লাগে, এটা খুব স্বাভাবিক। আমরা যারা রিসার্চ করি আর কি, নিয়মিত করার চেষ্টা করি, করি নয় করার চেষ্টা করি বলা ভালো। তো আহ, কার কার না কাছে হেল্প চাইতে হয়। হয়তো আমার কাছে বই নেই, কারো একজনের কাছে আছে। হয়তো স্যার, আমার স্যার বললেন যে তুই একটু ওর সাথে কথা বলে নে, এই বিষয়টা ওর 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 কাছ থেকে একবার শুনে নে। তো এরকম হয় আর কি। তো এটা একটু ফ্লেক্সিবল হতে হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ, সুদীপ সর্দার, এটা লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ সুদীপ বলো। স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আপনার ওই লিপির বইটা সম্পর্কে একটা কথা বলবো। আহ, কে বলছো বলো, নামটা বলো। স্যার আমার নাম মধুমিতা। স্যার এই যে নিত্যকালের তুই পুরাতন হ্যাঁ ওটা বললেন, ওটা না এখন হ্যাঁ, পাওয়াই যাচ্ছে না, আমি সব জায়গায় দেখেছি কলেজ না থেকে। আরেকটা বই আছে, আরেকটা হ্যাঁ, বই আছে তো ওটা বলুন। ছাড়াও, সিলেবাসের যে আচ্ছা, তিনজন মিলে করেছেন, সুলগ্না প্রধান, অর্পিতা ত্রিপাঠী এবং দেবার্চনা সরকার, তিনজনে মিলে একটা বই করেছেন, ওটাও নিতে পারো। মানে নাম একেবারে নামটা সিলেবাস কি ধরে স্যার? ওটা করেছেন।
সম হে, এক সেকেন্ড বইটা আমার কাছে আছে। উম কেউ জানলে একটু বলে ফেলো। স্যার ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি হ্যাঁ, বোধহয়। পেয়েছি। ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি একটি সংক্ষিপ্ত সমীক্ষা, বইটির নাম। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক। হ্যাঁ, এটা রাজ্য পুস্তক পর্ষদের প্রকাশনা। আচ্ছা স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আহ আমরা তাহলে সুদীপের কাছ থেকে কোনো আওয়াজ পেলাম না। হ্যাঁ স্যার, আমি হ্যাঁ বলো। স্যার বলছি, ব্যুৎপত্তিবাদের উপর যদি কোনো সহজলভ্য কোনো ক্লাস বা বই যদি কিছু সাজেস্ট আগে করতেন। ব্যুৎপত্তিবাদ কি আমাদের নেটের সিলেবাসে আছে? না স্যার, নেই। ন্যায় দর্শনের ওপরে রয়েছে। আচ্ছা, বেশ। ব্যুৎপত্তিবাদ, ন্যায়, ব্যাকরণ দুই ক্ষেত্রেই পড়তে হয়, ঠিক আছে। তো হ্যাঁ, স্যার আমাদের ব্যুৎপত্তিবাদের উপরে সিলেবাসে ছিল, ঠিক আছে, এটা কিন্তু নেট বহির্ভূত, কিন্তু আমি বলছি তবুও। তো আচ্ছা স্যার। ব্যুৎপত্তিবাদের উপরে ভালো ভালো ক্লাসেস এভেলেবেল আছে সম্ভবত। বিশ্বনাথ ধিতাল উনিই পড়ান। তো সম্ভবত উনি যা যা পড়ান সব উনি ইউটিউবে দিয়ে দেন। আমার মনে হয় ওখানে একবার হ্যাঁ স্যার, সার্চ করে ওখানে দেখতে পারেন। ব্যুৎপত্তিবাদ নিয়ে দেখলাম কিছু নেই। নেই না? হ্যাঁ আচ্ছা, স্যার। বেশ, তুমি একটু সার্চ করে দেখো, থাকবে। কারণ ভালো ভালো মানুষজন ব্যুৎপত্তিবাদের বিভিন্ন সময় ক্লাস নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা স্যার। তুমি কর্ণাটক সংস্কৃত ইউনিভার্সিটি, ওদের ওয়েবসাইট দেখো। আর সংস্কৃত সংস্থান, ওদের দেখবে ওয়েবসাইট আছে। ওদের ওয়েবসাইট দেখো, ওদের যদি কোনো অনলাইন ক্লাসেস এভেলেবেল আছে কিনা, কারণ ওদের ওখানে সিলেবাসে এগুলো আছে, বুঝতে পারছো তো। এবং আচ্ছা স্যার। যদি ওরা অনলাইন মেটেরিয়ালস দিয়ে রেখেছে তাহলে তো তোমার সুবিধা হয়ে গেল। হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। তো আমি আর সময় যাপন সম্ভব হচ্ছে না। আমি সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা এখানেই আজকের এই সত্র শেষ করছি। থ্যাংক ইউ। স্যার বলছি, ওই বইটার নাম আর একবার একটুখানি বলুন। কোনটা বলুন? ওই যেটা আপনি বললেন, ওই ভারতীয় অভিলেখের উপর, যেটা ওই বললেন না যে 3 জন মিলে লিখেছে, ওটা রাইটারটার নাম, ওই বইটার নাম একটুখানি যদি বলেন আর কি। হ্যাঁ, বইটার নাম হচ্ছে ভারতীয় পুরালিপি, ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি। ভারতীয় অভিলেখ ও প্রত্নলিপি, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আমি বাক সংবরণ করছি। যেহেতু আমাদের কাছে সময় সীমিত, আমরা একটা জায়গায় টাইম বাউন্ড থাকি সব সময়, তো যদি এর বাইরেও আপনাদের কিছু প্রশ্ন থাকে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপগুলি আছে সেখানে প্রশ্ন করতে পারেন। এছাড়া রেকর্ডিং আছে, যেটা ইউটিউবে অ্যাভেলেবল আছে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বা টেলিগ্রামের চ্যানেল আছে যেখানে আমাদের কার্যক্রমগুলির লিস্ট দেওয়া হয়, সেখান থেকে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তাছাড়া অনেক বইয়ের নাম বলা হয়েছে, আপনারা যেতে পারেন। তো সেক্ষেত্রে রেকর্ডিং শোনেন হয়তো অনেক সুবিধা হবে, তো আপনারা এই সুবিধাগুলি খুব ইজিলি পেতে পারেন বা ইউটিউব চ্যানেলে যে যেটা করা হবে সেখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দর্শন শাস্ত্র কিভাবে পড়া উচিত, এই ছিল আমাদের টপিক। কিন্তু দর্শন শাস্ত্রের উপর যে শোনা যাচ্ছে আমাকে? কেটে কেটে আসছে। হ্যাঁ, নেটওয়ার্কের আমার একটু প্রবলেম না, হচ্ছে। তুমি দর্শন একটু শাস্ত্রের এত ভিডিওটা বন্ধ করে নাও। ভিডিওটা বন্ধ হ্যাঁ, করলে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ আমি বন্ধ করেছি। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, শাস্ত্রে যে এত সুন্দর রসদ সাধন যে বিবেক স্যার করেছেন, এটার প্রমাণ শুধুমাত্র দর্শন শাস্ত্র কিভাবে পড়বো এটার উপর বা পড়া উচিতের উপর যে আমাদের আজকে ফোকাস ছিল, সেটার বাইরে গিয়ে কিভাবে পড়বো, কি শিখবো, কোন বই পড়বো, কোথা থেকে পাবো, প্রতিটা বিষয় এত সুন্দরভাবে, এত ক্লিয়ার ভাবে আমাদের বলা হয়েছে, যেখানে আমার মনে হয় না যে কারোর মনে আর কিছু সেভাবে প্রশ্ন থাকতে পারে যে আর কোন রাইটার আরো বাকি আছে যে আমি জানি না। তো মানে এত ভালোভাবে উপস্থাপন করা সত্যি মনে হয় বিবেক ছাড়া আর পসিবল ছিল না। তো বিবেক স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য নিমাই রক্ষী স্যারকে অনুরোধ করব আজকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করার জন্য। শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ। গ্রাজুয়েশন থেকে কিভাবে দর্শন শাস্ত্র পড়া উচিত, আজকের এই আলোচনার আমাদের যিনি এক্সপার্ট ছিলেন শ্রদ্ধেয় অধ্যাপক বিবেক কর্মকার মহাশয়, ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে বিবেক বাবুকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেকেই হয়তো বিবেক বাবুর ভয়েস শুনে আজকে বুঝতে পেরেছেন উনি শারীরিকভাবে অসুস্থ, তা সত্ত্বেও উনি ওনার মূল্যবান সময় যেভাবে আমাদেরকে আজকে উপহার দিলেন, আমরা সত্যি ওনার কাছে চিরকৃতজ্ঞ। এছাড়াও আমরা আজকে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় বা স্কুল থেকে উপস্থিত শ্রদ্ধেয় অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা মহাশয়, মহাশয়াগণকে। ওনারা ওনাদের ছাত্রছাত্রীদের সাথে যেভাবে আমাদের আজকের এই ক্লাসে পুরোটা সময় জুড়ে ছিলেন, আমরা ওনাদের কাছেও চিরকৃতজ্ঞ। আমরা ধন্যবাদ জানাই আজকে যাদের জন্য এই আয়োজন, যাদেরকে ছাড়া এই ক্লাস কখনোই সম্ভব হতো না, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত সকল ছাত্র ছাত্রীবৃন্দকে আমাদের ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য থাকলো অসংখ্য ভালোবাসা। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের বিদ্যাচর্চা প্রতিষ্ঠানের অধ্যাপিকা ডক্টর নিবেদিতা ব্যানার্জি মহাশয়াকে ওনার সুন্দর সঞ্চালনার জন্য। এরপর আমি ধন্যবাদ জানাই আমাদের এসএলএসটি বিভাগের ছাত্রী অনন্যাকে সুন্দরভাবে বেদপাঠের জন্য। সর্বোপরি যাদেরকে ধন্যবাদ না জানালে অনুষ্ঠান একেবারেই শেষ হবে না, আমাদের প্রতিষ্ঠানের অন্যান্য সকল কার্যকর্তা, কর্মকর্তা, অধ্যাপক, অধ্যাপিকা বৃন্দ এবং অন্যান্য সকল ছাত্রছাত্রী বৃন্দকে। ওনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই অনুষ্ঠান হয়তো এতটা সুন্দরভাবে শেষ করা কখনোই সম্ভব হতো না। আবারও ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা এবং যথাযোগ্য আমরা সম্মান জানিয়ে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আপনাদের সুবিধার্থে আমরা আরেকটা বার্তা দিয়ে রাখি, আমাদের আগামী পরশু অর্থাৎ 12 তারিখ ভ্যালু বেসড এডুকেশনের উপর একটি লেকচার আছে সন্ধ্যে 7টার থেকে। আপনারা বিভিন্ন যে গ্রুপে আছেন সেখানে সবাই পেয়ে যাবেন বার্তাগুলো। ওকে।